একটু বলি, সেটার কোশ্চেন গুলো আলোচনা করিনি। আজকে অ্যারিস্টটলটা পড়িয়ে দেওয়ার পর প্লেটো এবং অ্যারিস্টটল দুটো একসাথে কোশ্চেন আলোচনা করব, তাতে সুবিধা হবে তোমাদেরও। আগের দিন আমার টাইম একটু প্রবলেম ছিল। তো প্রথমে আমি শুরু করেছিলাম প্লেটোর দুটো, যে আমাদের সিলেবাসে প্লেটোর ফিলোসফি অনেক বিস্তৃত, কিন্তু তোমাদের এসএসসি সিলেবাসে অত নেই। মাত্র দুটো বিষয়, একটা হচ্ছে জ্ঞান তত্ত্ব এবং ধারণা তত্ত্ব, এই দুটো ছিল এবং দুটোই পড়ানো হতো। তো প্লেটোর কিছু লিখিত গ্রন্থ ছিল। গ্রন্থগুলো হচ্ছে, ধরো, রিপাবলিক, মেনো, ফেডো, তারপর হচ্ছে তোমার সিম্পোজিয়াম, ইউথাপ্রো, এই সবগুলো ছিল। তো আরো অনেকগুলো আছে। তো এই ধরনের কিছু গ্রন্থের নাম যেগুলো কমন, সেগুলো মনে রাখতে হবে, কেননা এই গ্রন্থের নাম ধরেও তোমাদের কোশ্চেন আসে। আর তারপর আমি আলোচনা করেছিলাম প্লেটোর জ্ঞানতত্ত্ব। প্লেটোর জ্ঞানতত্ত্ব মূলত দুটো দিক, সদর্থক দিক এবং নঙর্থক দিক। সদর্থক দিকে কি হয়েছে না, জ্ঞান তত্ত্বে জ্ঞান কি, তাই তো, সেটা ব্যাখ্যা করা হয়েছে। আর নঙর্থক দিকে জ্ঞান কি নয়, অন্যান্য কোন বিষয় জ্ঞান নয়, কোন বিষয়ের সঙ্গে জ্ঞানের পার্থক্য, এই সকল বিষয়গুলো, তাও সেগুলো কিন্তু উদাহরণের সাহায্যে বোঝানো হয়েছে মাত্র। তো প্লেটোর যেটা নঙর্থক দিক, তার মূল বক্তব্য হচ্ছে যে যে প্রত্যক্ষই জ্ঞান নয়। আহ জ্ঞান এবং সত্য বিশ্বাস এর মধ্যে পার্থক্য আছে, জ্ঞান এবং বিশ্বাস এক নয়। তো তাহলে প্রত্যক্ষই এক নয়, প্রত্যক্ষই জ্ঞান নয় কেন বলা হয়েছিল না, আমাদের ইন্দ্রিয় প্রত্যক্ষের ক্ষেত্রে অনেক বিষয়ে ভ্রান্তি দেখা যায়। কেমন ভ্রান্তি না, আমরা এরকম দেখি যে যেগুলো তো আমাদের ইন্দ্রিয় প্রত্যক্ষই আমরা দেখতে পাই, যেমন রেল লাইনের দুটো পাত আমরা দেখি যে দূরে অনেকটা জায়গায় গিয়ে মিশে যায়, কিন্তু আসলে কি মেশে? কিন্তু মেশে না, কিন্তু আমরা দেখি ওরকম, তাই তো, মেশে না কিন্তু আমরা দেখি ওরকম। তো তাহলে আমরা ইন্দ্রিয় প্রত্যক্ষে আমাদের ঘুম, আবার রজ্জুতে সর্পভ্রম দেখি, ইন্ডিয়ান ফিলোসফির যদি কথা বলি, তাহলে সেটা তো প্রত্যক্ষই হয় আমাদের। তো তাহলে প্রত্যক্ষই যদি হয়, তো তাহলে প্রত্যক্ষে তো ভুল আমাদের কাছে উপস্থিত হয় বস্তু, তাই তো, সঠিক বস্তুর উপস্থিতি হয় না। তাহলে কি করে আমাদের জ্ঞান হবে? এরকম অনেক বিষয় তিনি দেখিয়েছেন। এ এ প্রসঙ্গে আরেকটা কথা, যে আমাদের আলাপ আলোচনা, যুক্তি, তর্ক, বিচার, এই সকলও সম্ভব নয় যদি প্রত্যক্ষকে জ্ঞান বলে দিই, কেননা সবার প্রত্যক্ষ যদি সমান হয়ে যায়, সেই ক্ষেত্রে আর আলাপ আলোচনা যুক্তির কি প্রয়োজন হয়? যখন আলাপ আলোচনা যুক্তি প্রয়োজন কখন হয়? যখন কারো জ্ঞানটা কম থাকে, কারো জ্ঞানটা বেশি থাকে। এই প্রসঙ্গে কি শিক্ষা দান, শিক্ষা গ্রহণ, এটাও অসম্ভব হয়ে পড়ে, কেননা এই জগতে সবাই বাস করে, জগতে সবাই জ্ঞান আহরণ করে। তো জগতের একটা বিষয় এক ব্যক্তি যেভাবে প্রত্যক্ষ করে, অন্য ব্যক্তি সেভাবেই প্রত্যক্ষ করবে, সেভাবেই তার জ্ঞান হবে। অতএব তার কারো কাছ থেকে শেখার প্রয়োজন হবে না। কেউ কম জানবে, কেউ বেশি জানবে, এরকমও হবে না। যাই হোক, এই জন্য আমরা প্রত্যক্ষকে, মানে অ্যারিস্টটল বলছেন, সেটা আমরা আলোচনা করেছিলাম, যে প্রত্যক্ষ জ্ঞান নয়। দ্বিতীয় বিষয়, যে জ্ঞান আর সত্য বিশ্বাস এর মধ্যে পার্থক্য আছে। সত্য বিশ্বাস এবং মিথ্যা বিশ্বাসের আলোচনা প্রসঙ্গে আমরা একটা উদাহরণ পেয়েছিলাম, যে একটা উদাহরণ ছিল মিথ্যা বিশ্বাস আর সত্য বিশ্বাস। যে ধরো, এরকম আমাদের অনেক সময় ঘটে যে আমাদের মনে হয় যে পরিচিত কোনো লোক, তাই না, পরিচিত লোক, পরিচিত লোকের মতো দেখতে, বাসে, ট্রেনে, ট্রামে, পাশে ঘুরতে, মানে কোথাও ঘুরতে গেলে এরকম দেখবে, মনে হয় হঠাৎ করে যে আমার পরিচিত। এটা অনেক সময় সত্য হয়, অনেক সময় মিথ্যা হয়। তো অনেক সময় এরকম হলো যে তোমার মনে হলো যে ওই ছেলেটা আমার পরিচিত, ওই মেয়েটা আমার পরিচিত, কিন্তু ওই ব্যক্তিটা আমার পরিচিত, অথচ এরকম দেখা গেল যে ওই ব্যক্তির সঙ্গে জীবনে কোনোদিনও সাক্ষাৎ হয়ওনি। তাহলে এটা কি? মিথ্যা বিশ্বাস। এরপর সত্য বিশ্বাস যদি হয় না, যখন যদি ওটা দেখা গেল না সত্যিই পরিচিত, অনেকদিন আগের, সেই সত্য বিশ্বাস আরেকটা প্রসঙ্গে খুব বহুল প্রচলিত, যেটা, সেটাও অ্যারিস্টটলই আলোচনা করেছে। সেটা আলোচনা করা হয়েছিল যে আমাদের কোর্টে যেটা হয়, কোর্টের কোনো একটা রায়, রায় কিভাবে দেওয়া হয় না, সাক্ষী, প্রথমত কি, দুই পক্ষের উকিল থাকবে, তারা যে ডেটাগুলো ওখানে পেশ করবে, সেই পেশের পক্ষে সপক্ষে সাক্ষী থাকবে, যার ফলে কি
জাজ সিদ্ধান্তে আসতে বাধ্য হবে, যে সাক্ষী দিতে পারবে, যে কথাগুলো যেমন বলা হয়েছে তার সপক্ষে শাস্তি যদি দিয়ে দেয়, উপযুক্ত প্রমাণ যদি দায়ের করতে পারে, তখন জাজ তো বিশ্বাস করতে বাধ্য হবে না এটাই ঠিক। সেই হিসাবেই আমাদের রায় দেওয়া হয় কোর্টে। এটা কি সত্য বিশ্বাস? কিন্তু সত্য বিশ্বাস এটা কি যথার্থ? এটা যথার্থ জ্ঞান না। কেন না? এখানে যার যে জ্ঞানটা দিচ্ছেন, সেখানে তার সত্য বিশ্বাস আছে ঠিক কথায়। সেই সকল সাক্ষ্য প্রমাণ এইসব এতে দেখেই তিনি মানে ইয়েটা কি বলে সিদ্ধান্তটা গ্রহণ করছেন। কিন্তু তথাপি যদি উনি নিজে দেখতেন ওই ব্যক্তিটা ওই কর্ম করেছে, নিজে দেখতেন ওই ধরনের ঘটনা ঘটিয়েছেন, তখন তার জ্ঞান আছে, যথার্থ জ্ঞান আছে বলা যেত। কিন্তু এখনো কিন্তু জ্ঞান আছে বলা যাবে না, সত্য বিশ্বাস থাকতে পারে। সেই জন্য অ্যারিস্টটল বলেছেন জ্ঞান এবং সত্য বিশ্বাসের মধ্যে পার্থক্য বর্তমান। আরেকটা কি? জ্ঞান এবং মতামত বা বিশ্বাস এক নয়। কেন বলা হয়েছে? না, ওই যে বলা হয়েছিল যে কোনো একটা ব্যক্তি কোনো একটা স্থানে গিয়েছেন এবং সে ভালো করে বর্ণনা করছেন যে আমাদের এই জায়গাটা কিভাবে যেতে হয়, জায়গা যাওয়ার প্রণালী, প্রক্রিয়া এবং ওই জায়গাটার বৈশিষ্ট্য দ্বিতীয় ব্যক্তি শুনছেন, তাহলে কি বলা যাবে যে দ্বিতীয় ব্যক্তির জ্ঞান আছে? দ্বিতীয় ব্যক্তি বিশ্বাস করবে যে হ্যাঁ, ওই জায়গাটা এইভাবে যেতে হয়, এই বিষয় আছে। বিশ্বস্ত কোনো লোক বলছে, কোনো বন্ধু বলছেন। এটা হচ্ছে কি জ্ঞান এবং বিশ্বাসের পার্থক্য। প্রথম ব্যক্তির জ্ঞান আছে, তিনি ওই জায়গাটা যথার্থই গিয়েছেন, আর দ্বিতীয়টা হচ্ছে কি বিশ্বাস। তো যাই হোক, আরেকটা কি এই জ্ঞানের সদর্থক দিকে আলোচনা করেছিলাম, সেটা কি না জ্ঞান কি, এতক্ষণ কি হলো না জ্ঞান কি নয় সেই বিষয়ে আলোচনা হলো। তো এরপর আমরা আলোচনা করেছিলাম জ্ঞান কি, তাই তো? ওই লারিসা লারিসা যাওয়ার একটা উদাহরণ দেওয়া হয়েছিল যে জ্ঞান কেমন, সেটা ওই আমরা যে লাস্টে উদাহরণটা দিলাম সেই একই, যে জ্ঞান এবং বিশ্বাসের পার্থক্য বোঝাতে গিয়ে তিনি মেনোতে কি দেখাচ্ছেন, যে লারিসার উদাহরণ দিচ্ছে, যে ধরা যাক লারিসা যাওয়ার রাস্তাটা কেউ জানেন এবং তিনি গেছেন এবং লারিসা শহরটি তিনি ঘুরেছেন এবং তারপর তিনি কাউকে ব্যাখ্যা করছেন, তার কোনো বন্ধুকে। সেই বন্ধু যখন এই বিশ্বস্ত বন্ধুর কাছে শুনবেন লারিসা যাওয়ার রাস্তাটি কেমন, তখন কি হবে, তার লারিসা সম্পর্কে বিশ্বাস জন্মাবে। সেই বিশ্বাসটার হয়তো ভুল বিশ্বাস নয়, তথাপি সেটা কিন্তু জ্ঞান নয়। এরপর জ্ঞানের প্রকৃত স্বরূপ প্রসঙ্গে প্লেটো আলোচনা করেছেন, দাকিভের উদাহরণ দিয়ে যেটা আলোচনা করা হয়েছে, যে আমাদের মানে জ্ঞানটা তাহলে কেমন। তো তিনি একটা কেভের কল্পনা করেছেন, যে কেভ, যে গুহা, দ্বার প্রান্তে চলছে, পাশ দিয়ে রাস্তা আছে উঁচু এবং রাস্তা দিয়ে মানুষ, পশু পাখি, নানা জীবজন্তুরা যাতায়াত করছে, এটা কল্পনা করা হয়েছে। যদি হয় ভেতরে কিছু মানুষ আছে যে পিছন দিক করে মানে পিছন করে হাতগুলো পিছন দিকে বাঁধা, তো তারা সেইভাবে জন্ম থেকে আছে। তো তারা কি দেখে আসছে, ছোট থেকে কি দেখে অভ্যস্ত হয়েছে, না ওই ছায়া দেখে অভ্যস্ত হয়েছে। আগুনের পাশ দিয়ে যদি কোনো কিছু হাঁটাচলা যায়, দেখবে অনেক দূর পর্যন্ত ছায়াটা যায়। তো সেরকম যেহেতু গুহার দেওয়াল আছে, দেয়ালে ছায়াগুলো পড়ছে, ওরা এটাই আমার জগৎ, এটাই। কিন্তু আবার বলছেন যে যদি সেই সকল মানুষগুলোকে বাইরে আনার চেষ্টা করা হয়, যদি তখন তারা সে বাইরে আসতে চাইবে না, কেননা তার কাছে ওটাই যথার্থ জগৎ। এরকম একটা ভাষা প্রয়োগ করেছে, দেখবে যে যদি তাদেরকে কেউ বাইরে আনার চেষ্টা করে, তাকে হয়তো পাঠাবে জমদারে, মানে তাকে মারতেও হয়তো উদ্ধত হতে পারে, মেরে ফেলতেও পারে। তো এরকম অবস্থা। কিন্তু যদি কেউ বাইরে আনতে সচেষ্ট হয়, তখন কিন্তু তারা কিন্তু ওই গুহার পরিবেশে, বাইরের পরিবেশে অস্বস্তি হবে। এই যে প্রকাণ্ড সূর্য, তার যে বিকিরণ, সেখানে তাকাতে পারে না। কিন্তু যদি সে অভ্যস্ত হয়ে পড়ে, তখন সে আসলে বুঝতে পারবে যে আসলে জগৎটা কি,
ছায়াটা সত্য না, এই জগৎটা সত্য, এই জগৎটা আসলে সত্য সেটা বুঝতে পারবে এবং ক্রমে বুঝতে পারবে সব থেকে সুন্দর এই সূর্য, একদম যে বর্ণনা সেটা। তো তাহলে বলছে যে চরম যে সুন্দর এখানে সূর্য কল্পনা করা হয়েছে আর। তো যাই হোক, তো তাহলে আস্তে আস্তে সে অভ্যস্ত যখন হবে তখন কিন্তু আস্তে আস্তে চরম সত্যি যেটা সেই সত্যের সে আসবে, সত্যকে জানতে চেষ্টা করবে। তো যাই হোক, আমরা সবাই কিন্তু কি প্রকৃতপক্ষে সেই গুহায় বাঁধা মানুষদের মতো। আমাদের যখন জ্ঞানচক্ষু খুলবে তখন আমরা আসল জ্ঞানের আমাদের প্রকাশ হবে। যাই হোক, এরপর যেটা আমরা বলতে চাইছিলাম যে প্রকৃত তোমার কি বলে জ্ঞান তত্ত্বের মধ্যে যেটা দেখানো হয়েছে যে প্রকৃত জ্ঞান কোন কিন্তু ওই ছায়া ওটার নয়, প্রকৃত যে মানুষ পশু পাখির ডাইরেক্ট যে জ্ঞান সেটার মাধ্যমে কি বলতে চাওয়া হয়েছে পরবর্তী ধারণা তত্ত্বে যেটা আলোচনা করা হবে যে প্রকৃত আমাদের অনুলিপি বা প্রতিলিপি বা ছায়ার জ্ঞান প্রকৃত নয়। প্রকৃত উচ্চমানের প্রকৃত সত্য জ্ঞান হচ্ছে কিসের জ্ঞান না আমাদের ধারণার জ্ঞান। বোঝা গেল? এরপর ওই ধারণা তত্ত্বে সেটাকে আরো বিস্তারিত করা হয়েছে, বলা হয়েছে যে আমাদের ধারণার একটা স্বতন্ত্র জগৎ। এখানে অ্যারিস্টটলের মধ্যে পার্থক্য, আজকে আমরা ওগুলো সব পড়াবো। যে অ্যারিস্টটলের সঙ্গে পার্থক্য যেটা সেটা পরের কথা, আগে প্লেটোর মতটা পড়ে বুঝে নিই যে আমাদের ধারণা বা আকার আর কি বস্তু জগৎ, একটা ধারণা বা আকারের জগৎ, একটা বস্তু জগৎ। বর্তমান এই আমাদের বস্তু জগতে কি থাকে, বিশেষ বিশেষ ব্যক্তি বা বস্তু বর্তমান থাকে, আর সেই বিশেষ বিশেষ বস্তুতে সাধারণভাবে বর্তমান যে আকার বা সামান্য সেটা কি সেটার জগৎ আলাদা জগৎ, সেটা কিন্তু এই জগতে নয়, তাই তো? সাধারণ যে ধর্ম সেই ধর্মটা কি সেটা কিন্তু এই জগতের নয়, তার একটা স্বতন্ত্র জগৎ স্বীকার করেছেন, সেটা হচ্ছে আকার বা ধারণা জগৎ। মানুষ ব্যক্তি, বিশেষ বিশেষ মানুষ ব্যক্তি, তারা এই জগতে বর্তমান, কিন্তু মনুষ্যত্ব সামান্য, তারা এই জগতে বর্তমান নয়, তাদের ভিন্ন জগৎ, ধারণার জগৎ। বিশেষ বিশেষ গো, বিশেষ বিশেষ অশ্ব, বিশেষ বিশেষ হস্তি, এরা কোথায় না এই জগতে থাকে। আর গোত্র, অশ্বত্ব, হস্তিত্ব এগুলো কোথায় আকার বা ধারণার জগৎ। তাহলে দুটো স্বতন্ত্র জগৎ, এবং ওই দুটো স্বতন্ত্র জগতের মধ্যে উচ্চতম জগৎ কোনটা, ধারণা বা আকারের জগৎ। নিম্ন সেটা কোনটা, নিম্নতর সেটা হচ্ছে নিম্নমানের, সেটা হচ্ছে আমাদের এই বস্তু জগৎ। এই দুটোর মধ্যে তিনি কি বলেছেন, এই উপরেরটাকে আসল প্রকৃত, তাই তো, প্রকৃতই সত্য। আর নিচের যেটা বস্তু জগৎ, বিশেষ বিশেষ বস্তু বা ব্যক্তি জগৎ, এটাকে কি বলেছেন অনুলিপি বা প্রতিলিপি, কার না ওই আকার বা সামান্য বা ধারণার। বোঝা গেল? এরপর আরেকটা কথা, এই যে আকার বা সামান্য বা ধারণার জগৎ, সেই জগতে যেগুলো অস্তিত্বশীল মানে সামান্যগুলো বিভিন্ন, সেগুলো কি সেগুলো শাশ্বত, সেগুলো চিরন্তন, সেগুলো কোনো পরিবর্তন নেই, অব্যয়, সেগুলো অপরিবর্তনীয়। কিন্তু আমাদের এই বিশেষ বিশেষ জগতের ব্যক্তি বা বস্তু এগুলো পরিবর্তনশীল, পরিবর্তনীয়, তাই তো? তো এগুলো কি বিশেষ বিশেষ বস্তু যে জগৎ, সেই জগতে অবস্থিত বস্তু বা ব্যক্তি সেগুলো পরিবর্তনশীল সর্বদা, আর আকার বা সামান্য তো এই জন্য তিনি অনুলিপি বা এরকম কনসেপ্ট তিনি এখানে দিয়েছেন। যাই হোক, তাহলে এই আকার বা সামান্য এটাকেই তিনি কি বলেছেন, আকার বা সামান্য এটা বা এটা কি বলে, এটাকে তিনি স্বতন্ত্র জগৎ, এবং সেটাকে কি বলেছেন যে প্রকৃত সত্তা জগৎ। আর এটা কি, এটা অনুলিপি প্রতিলিপি বা ছায়া, ওই প্রকৃত বস্তু প্রকৃত সত্তা, সেই সব প্রকৃত সত্তার ছায়া হচ্ছে এই বিশেষ বিশেষ বস্তু বা ব্যক্তির জগৎ। এই পর্যন্ত ছিল প্লেটোর দর্শন আলোচনা, আমার আগের দিনে যে পড়ানো সেটার মূল। এরপর
অ্যারিস্টটল। তোমাদের যেটা আমি ইয়েতে দিয়েছি, আচ্ছা সৌমেন আমাকে মেসেজ করেছিল যে এতে টেলিগ্রামে দেওয়ার জন্য, ওটা কি তুমি খুলতে পারছো না এখন এই মুহূর্তে? তাহলে আমি এখন টেলিগ্রামে দেওয়ার, নাকি সৌমেন আসো নেই? ঠিক আছে, ও যখন আসবে তখন আমি টেলিগ্রামে দিয়ে দেবো। এরপর যাই হোক, অ্যারিস্টটলের যে দর্শন, সেখানেও দেখো আমি একই, যে প্রথম কথা যে আমার সিলেবাস যেটা সেটা আমি প্রথমে দিয়েছি, তারপর অ্যারিস্টটলের যে উল্লিখিত গ্রন্থগুলো বিশেষ বিশেষ যেগুলো বিখ্যাত গ্রন্থ সেগুলো, তারপর অনুযায়ী কিছু আমি দিয়েছি হয়েছে কেন বলা হয়েছে এখানে অনেক বিষয়, অনেক বিষয় ছোট ছোট গ্রন্থ একত্রিত করে অর্গানন নামক গ্রন্থটি লিপিবদ্ধ করা হয়েছে, লেখা হয়েছে। তো এখানে হয়েছে ক্যাটাগরি আছে, অন ইন্টারপ্রিটেশন আছে, প্রায়র অ্যানালিসিস, পোস্টেরিয়র অ্যানালিসিস, টপিকস আর সফিস্টিক্যাল রেফিউটেশনস, এই কটা গ্রন্থ। এই ক্যাটাগরিসে কি আলোচনা করা হয়েছে? বস্তু ও সত্তার শ্রেণীবিন্যাস। অন ইন্টারপ্রিটেশনে কি ভাষা ও যুক্তির সম্পর্ক বিষয়ে আলোচনা করা হয়েছে। কি সিলোজিজম বা বিষয়ক যুক্তি বা আনুমানিক যুক্তি। আর পোস্টেরিয়র অ্যানালিসিস জ্ঞান বিজ্ঞানের ভিত্তি, জ্ঞান বিজ্ঞান তার মূল মানে কথাই এইসব বিষয়। টপিক বিতর্কের যুক্তির ব্যবহার, কিভাবে বিতর্কের যুক্তি ব্যবহার করা সে সকল। আর সফিস্টিক্যাল রেফিউটেশনস, এখানে হচ্ছে কপট যুক্তির বিশ্লেষণ। তো 2 নাম্বার হচ্ছে ফিজিক্স। ফিজিক্স দেখবে অ্যারিস্টটলকে কি বলে, পলিটিক্যাল সায়েন্সেরও জনক বলা হয়, তাই তো? পলিটিক্যাল সায়েন্সের, তখন অ্যারিস্টটল এমন একটা, আবার জীববিদ্যা বিষয়ক তারও লেখা আছে, জনক বলা হয় কিনা ঠিক আমি বলতে পারছি না, হয়তো পারে। তো তিনি শুধু দর্শন নয়, তিনি বিবিধ বিষয় নিয়ে তিনি আলোচনা করেছেন, লিখেছেন তার গ্রন্থ বর্তমান, এবং যেগুলো পৃথিবীর একেবারে আদিম দিকে যখন জ্ঞান আলোচনা শুরু হচ্ছে সেই টাইমে। তো তিনি কিন্তু একজন বহুবিধ প্রতিভার অধিকারী। ফিজিক্স গঠনের মূলনীতি, আমাদের কেউ কি মেসেজ করলো? দেবরূপ জানি না, তো টেলিগ্রামে তো দেওয়া হবে, ঠিক আছে, এখানে দেওয়া হবে, অবশ্যই এখানে দেওয়া হবে, টেলিগ্রামেও দেওয়া হবে, চাপের কিছু নেই। তো ফিজিক্স যেখানে প্রকৃতি বিজ্ঞান বিষয়ে আলোচনা, অধিবিদ্যা, আমাদের অধিবিদ্যা সেই আমাদের দর্শনে আলোচিত যে অধিবিদ্যা, সেই অধিবিদ্যা প্রথম আলোচনা কিন্তু করার অ্যারিস্টটল। অন দ্য সোল, আত্মা বা চেতনা তত্ত্ব, আত্মা বিষয়ক আলোচনা। নিকোমিয়ান এথিক্স, নীতিশাস্ত্র। আর ইউডেমিয়ান এথিক্স আরেকটা হচ্ছে ইউডেমিয়ান এথিক্স, এটা হচ্ছে নীতিশাস্ত্র বিষয়ক আলোচনা। এটা রাজবাড়িকতা, শাসন ব্যবস্থা বিষয়ক আলোচনা। হিস্ট্রি অফ অ্যানিমাল, পার্টস অফ অ্যানিমাল, জেনারেশন অফ অ্যানিমালস, এটা হচ্ছে জীববিজ্ঞান বিষয়ক গ্রন্থ। এই অ্যারিস্টটলই তিনি কিন্তু প্রথম ব্যক্তি পুরো ওয়েস্টার্ন জগতে জীববিদ্যা বিষয়ক গ্রন্থগুলি লেখেন, এবং সেখানে আলোচনাগুলিও খুব কিন্তু ইম্পর্টেন্ট আলোচনা, যেখানে তিনি আলোচনা করেন প্রত্যেকটি জীবের প্রকৃতিগত বৈশিষ্ট্য নিয়ে, এবং কিছু বিশেষ বিশেষ জীব কি বিশেষ বিশেষ বৈশিষ্ট্য সম্পন্ন হয়, সেই বিশেষ বিশেষ বৈশিষ্ট্য নিয়ে আলোচনা করেন। যে ধরো কাকের কেন দাঁত নেই, তারপরে তোমার পানকৌড় কেন তোমার মুখ বড়, মানে অদ্ভুত কিছু বিষয় নিয়ে, যেগুলো আমাদের সচরাচর কিন্তু প্রশ্ন জাগে না,
কিন্তু একটু ভাবলে কিন্তু দেখা যাবে যে ভাববার বিষয়। তো এই সকল বিষয় নিয়ে আলোচনা করেছেন কে? না অ্যারিস্টটল। যাই হোক, অ্যারিস্টটল তাহলে প্লেটোর যেমন মূল গ্রন্থ ছিল হচ্ছে রিপাবলিক, মেনো, ফিডো, ইউথাপ্রো, তারপরে তোমার হচ্ছে ইয়ে থিয়েটাটাস, তারপরে তোমার কি বলে সিম্পোজিয়াম, তো আর কি আরো কিছু ছিল, তো আর কি ছিল, পারমেনাইডিস, এই সবগুলো ছিল। তো ইউথাপ্রো বললাম মনে হচ্ছে। তো যাই হোক, অ্যাপোলজি, ফিডো, ক্রিটো, ইউথাপ্রো, সিম্পোজিয়াম, পারমেনাইডিস, এই সবগুলো রিপাবলিক, এই সবগুলো যেগুলো কমন ব্যাপার, যেগুলো সবাই জানে যে এগুলো প্লেটোর, সেগুলি মনে রাখবে। এরকম কোনো ওখানে কোশ্চেন দেবে না যে বিরাট হয়তো যে ওদের একদম প্রাচীন গ্রিক ভাষায় লেখা, যেটা পৃথিবীর খুব কমজন জানে, সেটা দেবে পরীক্ষায়, সেটা করবে না। যারা কোশ্চেন করবে তারাও এই বাংলার মানুষ, এই সব বইপত্র পড়েছে, নেই। যাই হোক, অ্যারিস্টটলের দর্শন মূল গ্রন্থগুলো কি না? অর্গানন, ফিজিক্স, মেটাফিজিক্স, অন দ্য সোল, নিকোমিকান এথিক্স, ইডেমিয়ান এথিক্স, আর হচ্ছে পলিটিক্স, হিস্ট্রি অফ অ্যানিমালস, পার্টস অফ অ্যানিমাল, জেনারেশন অফ অ্যানিমালস। এরপর অ্যারিস্টটলের প্রথম যেটা আমি ওই লাস্ট রেখেছি, ওটা লাস্টেই পড়াবো। আমি আগে অ্যারিস্টটল মতটা পড়িয়ে নিই, তারপরে প্লেটোর মতে ওই জায়গাটা পড়াবো। আমাদের অ্যারিস্টটলের সিলেবাসের প্রথম যেটা আছে সেটা হচ্ছে কার্যকারণ তত্ত্ব। কার্যকারণ তত্ত্ব এটা কি করে প্রশ্ন যাচ্ছে না, এদের যে একটা ধারা ছিল, সক্রেটিসের পর প্লেটো, প্লেটোর অ্যারিস্টটল, তাই তো? তো অ্যারিস্টটলের পর কি আলেকজান্ডার, এদের একটা চেন। সক্রেটিসের ছাত্র অ্যারিস্টটলের ছাত্র হচ্ছে আলেকজান্ডার গ্রেট। এই জগতে কিন্তু এই জগতে প্রভাব বিস্তার করেননি, তিনি অন্য জগতে করেছেন, তার রাজনৈতিক জগতে করেছেন তিনি, কিন্তু একদম সক্রেটিস কিন্তু নিজে কিছু জানি। সক্রেটিস অন্যান্য আলোচনা করেছেন বা প্লেটোর সঙ্গে আলোচনা করেছেন, এগুলো একেবারে এক্স্যাক্টলি ডায়ালগের আকারেই কিন্তু লিপিবদ্ধ করেছেন। আর কি করেছেন প্লেটোর ছাত্র অ্যারিস্টটল, তিনি কি করেছেন, তিনি নিজের মতো করে বিভিন্ন বিষয় পড়াশোনা করেছেন এবং লিপিবদ্ধ করেছেন। আলেকজান্ডার এই পথ পরিবর্তন করে তিনি দেশ শাসনের দিকে, সাম্রাজ্য বিস্তারের দিকে এগিয়ে গেছেন, কিন্তু সবাই কিন্তু সবার দিক থেকে প্রাথমিক চিন্তা ভাবনা এই জগতে কি কোনো কারণ আছে? এখানে তো এবং দেখছেন যে সবই একটা পাথর খন্ড এক জায়গা থেকে অন্য জায়গায় যাচ্ছে, সেটাও কিন্তু ঝড়ের কারণ আছে, কারণ ঝড়ের গতি সেটাকে নিয়ে যাচ্ছে। একটা ছুঁচ একটা তৈরি করছে, একটা কোনো না কোনো নিমিত্ত কারণ, কোনো কারণ আছে, মানে ছুঁচ সেপ্টিমকে বৃহৎ অট্টালিকা। তাছাড়াও কি জগতের এই যে একটা করে যদি বস্তু না সামগ্রিক ধরি, এক একটা জায়গা, একটা স্থান, এক একটা, সেই ক্ষেত্রেও কিন্তু কারণ আছে, বিনা কারণে হচ্ছে না। তো তাহলে এই জগতে প্রথম কথা, তাহলে এই জগতেরও কারণ বর্তমান আছে, তাই তো? সেটা পরবর্তী ক্ষেত্রে। তার আগে যেটা, যে জগতে এত কিছু কারণ আছে, তাহলে এত ধরনের একটা ছুঁচ, সেফটি পিন থেকে শুরু করে বৃহৎ অট্টালিকা, এরপর কি তিনি দেখাচ্ছেন যে জগতে যা কিছু বস্তু, যা কিছু উৎপত্তি হচ্ছে, যা কিছু সব কিছু না কোনো কারণ আছে, তাই তো? তো তাহলে এই যে কারণ, সেটাও তিনি বিচার করতে গিয়ে দেখলেন যে সব ধরনের কারণগুলো কিন্তু এক ধরনের কারণ না। যত কিছু ঘটছে পৃথিবীতে,
তো তার জন্য একটা করে কারণ আছে, কিন্তু সব কারণগুলো কিন্তু একই ধরনেরও কারণ নয়, কারণগুলোরও মাত্রা ভেদ আছে, ভিন্নতা আছে। তো প্রথম কি করলেন, এই কারণ নিয়ে বসলেন এবং জগতের কারণ সম্পর্কে একটা সম্পূর্ণ সর্বপ্রথম একটা সম্পূর্ণ তো সেটা সেই প্রসঙ্গে তিনি কত প্রকার কারণের কথা বললেন না, 4 প্রকার কারণ, তাই তো। তো সেই 4 প্রকার কারণ কি? উপাদান কারণ, নিমিত্ত কারণ, আকারগত কারণ, আর একটা হচ্ছে চরম কারণ। উপাদান কারণ মেটেরিয়াল কজ, নিমিত্ত কারণ কি এফিসিয়েন্ট কজ, আকারগত ফর্মাল কজ, আর পরম কারণ হচ্ছে ফাইনাল কজ। এই 4টে কারণের কথা তিনি বললেন। উপাদান কারণ মেটেরিয়াল কজ মানে যে কোনো কারণের একটা মেটেরিয়াল থাকবে, একটা উপাদান থাকবে। আমরা ঘট নির্মাণ করছি, মৃত্তিকা থাকবে, সোনার গহনা সোনা থাকবে। আমরা ইট নির্মাণ করছি, সেখানে মৃত্তিকা থাকবে। আমরা যে কোনো কিছু, আমরা মোবাইল ইউজ করছি, দেখো মোবাইলের মধ্যে মেটেরিয়ালস আছে, সেখানে ফাইবার আছে, সেখানে লোহা আছে, সেখানে নিকেল আছে, তো সেখানে কি বলে তামা, ব্রোঞ্জ ইত্যাদি আছে, পিতল আছে, কোনো না কোনো মেটার কিন্তু থাকবে। তো যাই হোক, এটা এই ধরনের, এটা হচ্ছে উপাদান কারণ। নিমিত্ত, ধরো একটা মূর্তি তৈরি করা হচ্ছে, মূর্তি তৈরিতে তোমার মাটিটা হচ্ছে কি তোমার উপাদান কারণ। এরপর হচ্ছে কি নিমিত্ত কারণ, এফিসিয়েন্ট কজ, পাওয়ার। কোনো একজন নিমিত্তের প্রয়োজন হয় কোনো একটি, যে কোনো কর্মের ক্ষেত্রে, তাই তো। আমাদের জগতের ক্ষেত্রে নিমিত্ত কারণ কেমন হয়েছে এই বিশাল জগৎ। আমাদের এই তাহলে কি বলে মৃত্তিকার মূর্তির ক্ষেত্রে নিমিত্ত কি মানুষ, কুম্ভকার, শিল্পী, তিনি হচ্ছেন নিমিত্ত কারণ। তার হাতে ওটা মৃত্তিকা। 3 হচ্ছে আগত কারণ। আগত কি ফর্মাল কজ, যে ওটা রবীন্দ্রনাথের বিবেকানন্দের মূর্তি নাকি অন্য কিছুর মূর্তি, এটা হচ্ছে কি ফর্মাল কজ, এটা হচ্ছে আকারগত কারণ। তার একটা আকারগত কারণ, তাই তো। আকারগত কারণকে অ্যারিস্টটল বস্তু ধর্ম হলো লক্ষণ সূচক বা সূচক ধর্ম, বা ধারণারই সংজ্ঞা দেওয়া হয়। তাহলে আকারগত কারণ হলো বস্তু ধারণা, অর্থাৎ যে ধারণা, মানে তার মধ্যে মানে অর্থাৎ যে মূর্তিটা তৈরি করছেন তার মনে যে কার্যের ধারণা থাকে, সেটা হচ্ছে কি দৃষ্টান্তে কি মূর্তির দৃষ্টান্তে আকারগত কারণটি হলো মূর্তির যে ধারণাটি, অর্থাৎ রবীন্দ্রনাথের মূর্তির ধারণাটি ভাস্কর শিল্পী উল্লেখ্য, অ্যারিস্টটল প্লেটোর ধারণাবাদের দ্বারা বিশেষ প্রভাবিত ধারণাটি বস্তু পরিবর্তনের কারণ বলেছেন। এটা পরে আমরা আলোচনা করছি ওই ধারণা নিয়ে। তাহলে আমার 3টে কারণ হলো উপাদান কারণ, নিমিত্ত কারণ এবং যে নিমিত্ত কারণের যে ধারণাটি থাকে আমি এইভাবে করব, এই মানে এই মূর্তিটি তৈরি করব। এরপর ফাইনাল কজ বা পরম কারণ বা পরিণতিমূলক কারণ, যে সবার মধ্যে ধারণা, মানে যিনি মূর্তিটি তৈরি করছেন তিনি ভাবছেন যে আমি রবীন্দ্রনাথের এরকম একটা মূর্তি তৈরি করব যিনি দাঁড়িয়ে পুস্তক নিয়ে দাঁড়িয়ে আছেন, বিবেকানন্দের একটি মূর্তি তৈরি করব যিনি সিংহাসনে বসে আছেন সুন্দরভাবে, এরকম কালার হবে তার, মানে তার ইয়ে কি বলে বসন হবে গেরুয়া, তার মাথায় একটা পাগড়ি এরকম দেখতে হবে। এই যে একটা সম্পূর্ণ যে পরিণতি, সেটা হচ্ছে কি ফাইনাল কজ বা পরম কারণ। তো এই 4 প্রকার কারণ প্রত্যেক ক্ষেত্রে বর্তমান প্রত্যেকটি পৃথিবীর যে কোনো কিছুর ক্ষেত্রে 4টি কারণ কিন্তু কাজে লাগানো যাবে। যাই হোক, তাহলে পৃথিবীর মধ্যস্থিত যে কোনো বস্তু। এরপর প্রশ্ন হলো যে তাহলে এই এত বড় বৈচিত্র্যময় জগৎ, তার কি কোনো কারণ নেই? তারও নিমিত্ত কারণ আছেন, তাই তো। তার নিমিত্ত কারণ কে? না, ঈশ্বর নিজে, তাই তো। ঈশ্বর আছেন
ঈশ্বর এই জগতের তিনি কারণ স্বরূপ, এরকম কথা বলা হয়েছে পরবর্তী ক্ষেত্রে। এরপর কি, তাহলে আমরা চারটে কারণ, অসুবিধা নেই তো, চারটে কারণ বুঝতে পারলাম তো। এরপর হচ্ছে আমরা দ্রব্য, যেটা আমি কেন বললাম যে অ্যারিস্টটলের যে প্লেটোর মতবাদের বিরুদ্ধে যুক্তিটা লাস্টে আলোচনা করব, কেননা অ্যারিস্টটলের মতটাও এখানে আলোচনা করে নেব আগে, তাহলে দুটো মতকে ট্যালি করা আরো সহজ হবে। এখানে যদিও আলোচনা প্রসঙ্গে বলবো বোঝাতে গিয়ে, তো যাই হোক, তাহলে আমাদের প্রথম যে অ্যারিস্টটলের কার্যকারণ সম্পর্ক সেটা সম্পন্ন হলো। এরপর দেখো যে অ্যারিস্টটলের প্লেটোর আমরা আকার বা ধারণা তত্ত্ব দেখলাম, তিনি কি করলেন আর একটু বলে দিই, তাহলে সুবিধা হবে এখানে অ্যারিস্টটলেরটা আলোচনা করতে। প্লেটো বলছেন আকার বা সামান্যের জগৎ একটা ভিন্ন জগৎ, স্বতন্ত্র। বিশেষ বিশেষ ব্যক্তি বা বস্তুর জগৎ সেটা স্বতন্ত্র। এটা হচ্ছে এই জগৎ, এটা হচ্ছে বিশেষ বিশেষ ব্যক্তি বা বস্তুর জগৎ। আর এই জগৎ থেকে ভিন্ন একটা জগৎ, সেটা হচ্ছে আকার বা সামান্যের জগৎ। সেই মতে যে আকার বা সামান্য থাকে সেটাই কি সত্য, আর এগুলো কি পরিবর্তনশীল, এগুলো সত্য নয়, সেগুলো চিরন্তন, অপরিবর্তনীয়, এগুলো তার বিপরীত এই বিশেষ বিশেষ বস্তুর জগৎ। তার জন্য এই বিশেষ বিশেষ বস্তু জগৎ এটাকে বলা হচ্ছে অনুলিপি বা প্রতিলিপি বা কপি থিওরি অফ আইডিয়াস। যাই হোক, এই যে বিশেষ বিশেষ বস্তু, এখানে কি এই বিশেষ বিশেষ বস্তু জন্ম মৃত্যু আছে, উৎপত্তি আছে, বিনাশ আছে, কিন্তু ধারণা বা সামান্যের আকারে তা নেই। আগেও ছিল, সে এখনো আছে, ভবিষ্যতে থাকবে, শাশ্বত, চিরন্তন, সস্থিত, অপরিবর্তনীয়, অব্যয়, নিশ্চল। তো যাই হোক, এর বিপরীত, এর প্রত্যেকটি বিপরীত বৈশিষ্ট্য হচ্ছে আমাদের বিশেষ বিশেষ বস্তুর জগতে। তো যাই হোক, এরপর অ্যারিস্টটল কি বলছেন একটু দেখা যাক। যে অ্যারিস্টটলের মতটাকে বলা যায় প্লেটোর মতের সংশোধিত রূপ। অ্যারিস্টটল প্লেটোরই ছাত্র। প্লেটো যে মতটা তিনি প্রচার করেছেন তাকে বুঝিয়েছেন, অ্যারিস্টটল বিচার করে দেখছেন যে এই মতটাকে যদি একটু সংশোধন করে নিয়ে যায় তাহলে কিন্তু এটা খুবই ভালো, এটা ভালো মত, কিন্তু একটু সংশোধনের প্রয়োজন আছে, বিভিন্ন বিষয়ে সংশোধন প্রয়োজন আছে। সেটা আমরা দেখতে পাবো যে অ্যারিস্টটল দেখলেন কি, বলেছেন ধারণার স্বতন্ত্র জগৎ, কিন্তু অ্যারিস্টটল দেখলেন যে তোমার প্লেটো যেসব ধারণা বা তোমার আকারের উল্লেখ করেছেন সেগুলো সবই কি সামান্যসূচক বা জাতি ধর্ম, সামান্য সূচক বা জাতি সূচক ধর্ম। যেমন হচ্ছে বিশেষ বিশেষ ব্যক্তি থাকে কোথায় না আমাদের এই জগতে, আর সামান্য বা জাতিগত মনুষ্যত্ব, গোত্র, অশ্বত্ব ইত্যাদি কথাই থাকে না সেই সামান্যের জগতে। কিন্তু অ্যারিস্টটল বিচার করে দেখলেন যে এটা মূলত প্লেটো যে আকার বা সামান্যের বা ধারণার উল্লেখ করেছেন সেটা কি না, সেসব আসলে কি সামান্য ধর্ম বা জাতিসূচক ধর্ম, জাতিসূচক ধর্ম বা সামান্য ধর্ম মাত্র। তো তাহলে তো এই মনুষ্যত্ব, বৃক্ষত্ব, গোত্র, অশ্বত্ব ইত্যাদি কি বিশেষ বিশেষ মনুষ্যত্ব কি বিশেষ বিশেষ মানুষের মধ্যে বর্তমানে একটি কি সাধারণ মতো বা ধর্ম। বৃক্ষ বিশেষ বিশেষ বৃক্ষে অবস্থিত ধর্ম। গোত্র বিশেষ 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 গরুতে, বিভিন্ন গরুর মধ্যে, মানে সকল গরুর মধ্যে বর্তমানে একটা সাধারণ জাতি ধর্ম, তাই তো। তো তাহলে এই যে সামান্য বা জাতি ধর্ম, সেগুলো কিন্তু মানে প্লেটোর যে সামান্য বা জাতি ধর্ম, এগুলো কি, এগুলো মানে প্লেটো যেটা বলেছেন সেগুলো কোনো না কোনো জাতি ধর্ম হোক, সামান্য ধর্ম, ধর্ম। আর ধর্ম যদি হয় তাহলে সে আপনি নিজে নিজে অবস্থান করতে পারে না, ধর্ম মাত্রই পরাশ্রয়ী। প্রথম পয়েন্ট অ্যারিস্টটলের,
অ্যারিস্টটল বলছেন যে প্লেটো দুটো জগতের অস্তিত্ব স্বীকার করেছেন, সেখানে সামান্যগুলোকে বলেছেন পৃথক জগতে, সেটাকে উচ্চ জগৎ বলা হয়েছে, আর এটাকে কপির জগৎ মানে নিম্ন জগৎ, সেটা বিশেষ বিশেষ বস্তু ব্যক্তির জগৎ। কিন্তু অ্যারিস্টটল বিশ্লেষণ করে দেখছেন ভালো করে যে আসলে প্লেটো যেটা যে ধারণা বা আকারের জগতে অস্তিত্ব যে বিষয় যে সামান্য ধর্ম, সেটা অ্যাকচুয়ালি সামান্য ধর্ম বা জাতি ধর্ম। তো সেই সামান্য ধর্ম বা জাতি ধর্ম মানেটা কি, যে বিশেষ বিশেষ বস্তুতে সাধারণভাবে অবস্থিত যে ধর্ম, আর ধর্ম মাত্রই তাহলে পরাশ্রয়ী, তাই তো? তাহলে পরাশ্রয়ী যে তোমার কি বলে যে বস্তু পরাশ্রয়ী স্বনির্ভর নয় পুরোপুরি ভাবে, সেটা কি কখনোই দ্রব্য নয়। এটা হচ্ছে প্রথম যে ধর্ম, এটা যাই হোক না কেন, জাতি ধর্মই হোক সামান্য ধর্মই হোক, এটা কোনো না কোনো ধর্ম, আর ধর্ম মাত্রই বিশেষ বিশেষ বিভিন্ন বিষয়কে আশ্রয় করেই থাকে। তাহলে কি এটা এটা পরাশ্রয়ী, স্বনির্ভর নয়। আর স্বনির্ভর নয় পরাশ্রয়ী অর্থাৎ স্বনির্ভর নয় অর্থাৎ পরাশ্রয়ী মানেই কি, মানে কিন্তু সেটা দ্রব্য নয়। দ্রব্য সবসময় কি হবে, স্বনির্ভর হবে, পরাশ্রয়ী হবে না। তার জন্য অ্যারিস্টটল বলছেন প্লেটোর সামান্য ধর্ম বা জাতি ধর্ম সেটা কি দ্রব্য নয়। এরপর অ্যারিস্টটলের মতটা এরপর আরো বলা হচ্ছে। তো যাই হোক, অ্যারিস্টটল সামান্য ধারণাকে সদ্বস্তু দ্রব্যরূপের গণ্য না করলেও তাদের বাস্তব সত্তা অস্বীকার করেন। অ্যারিস্টটল কি করছেন, যে সামান্য ধারণাকে সদ্বস্তু দ্রব্যরূপে গণ্য না করলেও তাদের বাস্তব সত্তা অস্বীকার করেননি। এটাকে প্রথম যেটা বললাম যে ধর্মাত্মক পরাশ্রয়ী দ্রব্য নয়, তাহলে অ্যারিস্টটল প্রথম কি করছেন, যে সামান্য ধারণাকে সদ্বস্তু দ্রব্যরূপে গণ্য করছেন না। সদ্বস্তু দ্রব্যরূপে গণ্য তাকি করা যায় যেটা পরাশ্রয়ী নয়, যেটা স্বনির্ভর, সেটা কি সদ্বস্তু দ্রব্যরূপে গণ্য করা যেতে পারে। তাহলে অ্যারিস্টটল প্রথম পয়েন্টে দেখাচ্ছেন ধর্ম মাত্রই পরাশ্রয়ী, তাহলে তিনি সদ্বস্তু দ্রব্যরূপে গণ্য করছেন না। আর সদ্বস্তু দ্রব্যরূপে গণ্য না করলেও তিনি এটা মানছেন যে এই সামান্য বা জাতি ধর্মগুলোর বাস্তব সত্তা, এটা মানছেন। বাস্তব সত্তাকে তিনি অস্বীকার করছেন না, কিন্তু সেটাকে অন্যভাবে করছেন, তাই তো? বাস্তব সত্তা অস্বীকার করছেন না মানে আছে, কিন্তু এটাও আমরা দেখতে পাবো যে সেটা কেমন হবে আছে, এই বিশেষগুলোর মধ্যেই বর্তমান আছে, আলাদা জগৎ তিনি স্বীকার করবেন না। যাই হোক, প্লেটোর মতো অ্যারিস্টটলও বলেন যে সামান্য ধারণা মনোগত ধারণা মাত্র নয়, তাদের বাস্তব সত্তা আছে, সেটা প্লেটোও বলেন, অ্যারিস্টটলও বলছেন। অবশ্য সামান্যের বাস্তব সত্তা স্বীকার করলেও অ্যারিস্টটল সামান্যের জন্য এক স্বতন্ত্র জগৎ ধারণা স্বীকার করেননি। প্লেটো যেটা স্বীকার করেছেন যে সামান্যের বাস্তব সত্তা স্বীকার করেছেন এবং সামান্যের জন্য একটা পৃথক জগৎ স্বীকার করেছেন, কিন্তু অ্যারিস্টটল সামান্যের কোনো পৃথক জগৎ স্বীকার করেননি। জগৎ একটাই অ্যারিস্টটলের মতে, সেটা হলো বাস্তব জগৎ, এবং বস্তু ধর্মরূপেই সামান্য ধর্মগুলির সত্তাবান। সামান্য ধর্মগুলির পৃথকভাবে সত্তাবান নয়, সামান্য ধর্মগুলি বস্তুর ধর্মরূপেই সত্তাবান। এক জাতের বিভিন্ন বস্তুর মধ্যে সাধারণভাবে বর্তমান যে ধর্ম তাই হলো সামান্য ধর্ম বা জাতি ধর্ম, যেটা আমরা বৈশেষিক দর্শনে আমরা দেখতে পাই, ইন্ডিয়ান ফিলোসফিতে সেই কথা, যে নিত্যত্বে সতী অনেকানুবৃত্তিত্বং সামান্যম বা সমানানাং ভাবো, তো নিত্যম একম অনেকানুগতম সামান্যম, এরকম অনেক বৈশিষ্ট্য আছে, সেটা আমরা বৈশেষিক দর্শন পড়াতে গিয়ে আমরা ডিটেলসে পড়াবো। তো যাই হোক, আমরা জানি সামান্য বা জাতি ধর্ম সেগুলো কি এক জাতের, এই জগতের কথা, এই জগতের অন্য জগতের কোনো কিছু নয়, সবই এই জগতের এক জাতের ভিন্ন ভিন্ন বস্তুর মধ্যে বা বিভিন্ন বস্তুর মধ্যে বা সমজাতীয় বস্তুর মধ্যে সাধারণভাবে বর্তমান সমানভাবে বর্তমান যে ধর্ম তাই হলো সামান্য ধর্ম বা জাতি ধর্ম। সেভাবেই অর্থাৎ বস্তুকে আশ্রয় করেই সামান্য বা সামান্য ধর্ম সত্তাবান। সামান্য ধর্মের পৃথক কোনো জগৎ অ্যারিস্টটল স্বীকার করছেন। সামান্য ধর্ম ব্যক্তিকে আশ্রয় করেই থাকে,
বা বিশেষ বিশেষ বস্তুকে আশ্রয় করেই থাকে। সামান্য ও বিশেষ, সামান্য মানে সামান্যত্ব যে জাতি, এবং বিশেষ ব্যক্তি বা বস্তু প্রসঙ্গে অ্যারিস্টটল বলেন কি, যে সামান্য বলতে তাকেই বোঝায় যা উদ্দেশ্যের বিশেষণ হতে পারে, উদ্দেশ্যের বিশেষণ হতে পারে। তাই তো? কেমন যে আমরা যখন কোন একটা বাক্য বলি, তার প্রথমটা কি উদ্দেশ্য, যেটা লাস্টে ওটা সম্পর্কে যখন একটা মানে ওটাকে বিশেষিত করার জন্য সেটা কি, সেটা হচ্ছে বিশেষণ। তাই তো? যে আমরা বিশেষণ কখন ইউজ করি না, ওই উদ্দেশ্যকে বিশেষিত করার জন্য, উদ্দেশ্যকে আরো উৎকর্ষিত করার জন্য, উদ্দেশ্যের প্রভাব আরো বাড়ানোর জন্য। তো সেরকম ভাবে অ্যারিস্টটল বলছেন সামান্য বলতে তাকেই বোঝায় যা কোনো উদ্দেশ্যের বিশেষণ হতে পারে, আর বিশেষ বা ব্যক্তি বা বস্তু বলতে তাকেই বোঝায় যা ওই বিশেষণে বিশেষিত হয়। কোনো বিশেষণে বিশেষিত হয় কি, বিশেষ্য। আর কার সম্পর্কে বিশেষণ দেওয়া হয়, বিশেষ্যের সম্পর্কে। তাহলে ওই সামান্য কি না, সামান্য হচ্ছে কোনো উদ্দেশ্যের বিশেষণ হতে পারে। তাই তো? আর বিশেষ্য ব্যক্তি বা বস্তু সেটা কি না, তাকেই বোঝানো হয় যা ওই বিশেষণের অর্থাৎ সামান্যের মানে সামান্যে কি বিশেষিত হয়, সামান্যের দ্বারা আর কি। তো যাই হোক, সামান্য ধারণা যেরকম দ্রব্য নয়, তেমনি অ্যারিস্টটলের মতে নির্বিশেষ বিশেষও দ্রব্য নয়। মানে অ্যারিস্টটলের তোমার পোটেনশিয়ালিটি অ্যাকচুয়ালিটির একটা কথা আছে। তো আরেকটা কথা আছে যে তোমার কি বলে, বিশেষবিহীন সামান্য, সামান্যবিহীন বিশেষ, এরকমও কথা আছে। তো সেই সামান্যবিহীন বিশেষ বা বিশেষবিহীন সামান্য, এই কোনোটাই কিন্তু কি দ্রব্য নয়। তাই তো? একেবারে উপরে যদি আমরা সামান্য ধরি, একেবারে নিচের দিকে শুধু বিশেষ ধরি, মাঝের গুলো যদি আমরা সামান্য আর বিশেষের মিক্সড ধরি, অ্যারিস্টটল বলবেন ওই মাঝের সামান্য আর বিশেষের যেগুলো মিক্সড, এখানে আমি কথাটা জাস্ট কথার কথা উল্লেখ করলাম, তো সেগুলোই দ্রব্য। সামান্য বিশিষ্ট বস্তুই হচ্ছে অ্যারিস্টটলের মতে দ্রব্য, কিন্তু শুধু সামান্য সেটাও দ্রব্য নয়, আবার শুধু বিশেষ সেটাও দ্রব্য নয়। বোঝা গেল? জাতিবিহীন বস্তু হতে পারে না, সেরকম বস্তুবিহীন জাতীয় হতে পারে না। আমরা মনুষ্যত্ব বলছি, একটাও মানুষ নেই বিশেষ বিশেষ মানুষ, তাহলে মনুষ্যত্বের ধারণাটা আসবে কি করে? আবার বলছি মানুষ আছে, অনেক মানুষ আছে, কিন্তু মনুষ্যত্ব নামক কোনো সামান্য জাতিসত্তা নেই, এটাও হতে পারে না। দেখো পৃথিবীতে যত বিশেষ বিশেষ বস্তু আছে তার অবশ্যই জাতিসত্তা একটা সামান্য একটা সত্তা আছে বর্তমান। এই জন্য অ্যারিস্টটল বলছেন যে সামান্য ধারণা যেরকম দ্রব্য নয়, সেরকম অ্যারিস্টটলের মতে কি নির্বিশেষ বিশেষও মানে শুধুমাত্র বিশেষ সেটাও কিন্তু দ্রব্য নয়। নির্বিশেষ বিশেষ বা বিশুদ্ধ বিশেষ নির্দিষ্ট হবে কোনো কিছুই নয়, তা একটা সম্ভাবনা মাত্র। সামান্য ধর্মের যোগ সাধন অনুসারে যে কোনো কিছু হবার সম্ভাবনা যুক্ত। কাজেই বিশেষে আশ্রিত না হলে সামান্য যেমন দ্রব্য নয়, তেমনি সামান্য ধর্ম আশ্রিত না হলে বিশেষ দ্রব্য নয়। বোঝা গেল? তো এরপর হলো যে তাহলে দ্রব্যটা আসলে কি, কি কি নয়, কি ব্যাপার, পার্থক্য কি, সেগুলো বোঝা হলো। এরপর দ্রব্য কি না, দ্রব্য হলো ব্যক্তি সামান্য ও বিশেষের মিলিত ফল। দ্রব্য মানে কি, দ্রব্য মানে হচ্ছে ব্যক্তি, ব্যক্তি মানে কি সামান্য এবং বিশেষের মিলিত ফল। তাই তো? আমরা বলছি রাম, আমরা বলছি শ্যাম, আমরা বলছি কোন একটা ব্যক্তির নাম, তো সেখানে কি আছে, সেখানে বিশেষ আছে, বিশেষ মানুষ একটা বর্তমান, আর একটা সামান্য একটা মানুষ বর্তমান, মনুষ্যত্ব বর্তমান। এই মনুষ্যত্ব এবং সেই বিশেষ একটা মানুষ নিয়েই সেই রাম শ্যাম যদু মধু XYZ নাম, নাম মানে ব্যক্তি। তাহলে অ্যারিস্টটলের মতে দ্রব্য কি ব্যক্তি, কিন্তু প্লেটোর মতে দ্রব্য কি ছিল বলো কেউ?
এতক্ষণ আলোচনা হলো, আগের দিন হয়েছে। প্লেটোর মতে দ্রব্য কি ছিল? বলতে পারবে না? তিথি বলো, তিথি। তাই তো বলতে চাচ্ছি যে দ্রব্য হলো সামান্য বা আকার, সেটাই সেটাই হলো দ্রব্য। কিন্তু অ্যারিস্টটল এটারই তো বিরোধিতা করছে যে এই সামান্য বা জাতিকে দ্রব্য বলা যাবে না। দিয়ে তিনি কি করছেন, যে প্রকৃত তার যেটা অর্থ সেটা বিশ্লেষণ করছেন। যদি ভালো করে বিশ্লেষণ করি আমরা দেখতে পাবো এগুলো কি বিশেষ বিশেষ ব্যক্তির আশ্রিত এক ধরনের জাতি ধর্ম, সেটাও ধর্ম, ধর্ম মাত্রই কোনো কিছুকে আশ্রয় করে থাকবে। তাহলে যেটা আশ্রয় করে থাকবে সেটা কিন্তু দ্রব্য সত্তা হতে পারে না। যেটা মানে কি বলবো, সদ্বস্তু হবে, সেটা কখনো অন্য কোনো কিছুকে আশ্রয় করে বাঁচতে হবে সেরকম কিছু নয়। তো তাহলে এই দিক থেকে কি সামান্য বা জাতীয় তো পরনির্ভর, তাহলে সেটাকেই শুধুমাত্র দ্রব্য বলতে পারবো না। এরপর তিনি দেখাচ্ছেন শুধুমাত্র সামান্য সেটাও দ্রব্য নয়, আবার শুধুমাত্র বিশেষ সেটাও দ্রব্য নয়। তাহলে দ্রব্য কোনটা? তার মাঝের গুলো, মানে কি ব্যক্তি, তাই তো? বিশেষ ব্যক্তি বা বিশেষ বস্তুও হতে পারে। যে কোনো, ধরো আমি বলছি চিনি, চিনিত্ব এর মধ্যে আছে, চিনি এই বিশেষ সেটাও আছে। তাহলে ব্যক্তিটা হচ্ছে দ্রব্য। এখানে আমাদের দর্শনের আলোচনায় বস্তুর থেকে ব্যক্তিটা ইম্পর্টেন্ট। তো আমাদের ব্যক্তিটা দ্রব্য হলো তাহলে কি অ্যারিস্টটলের মতে? চোখ কান মুজে, ব্যক্তি। কেন ব্যক্তি? না এখানে দেখো সামান্য এবং বিশেষ এটার মিলিত ফল। এখানে বিশেষ মানুষ বর্তমান, আবার সামান্য মনুষ্যত্বও বর্তমান, তবেই ব্যক্তি হবে। তো যা বিশিষ্ট নামবাচক তাই দ্রব্য। এখান থেকে দেখো যে আমার কথাটা আরো ক্লিয়ার হবে। যা বিশিষ্ট নামবাচক তাই দ্রব্য, আর যা গুণবাচক এবং জাতিবাচক এবং মনুষ্যত্ব তা হলো সামান্য। তো দ্রব্য হলো এটা, কিন্তু সামান্য হলো এমন, মনুষ্যত্ব এমন, তাই তো এমন, আর এটা ওটা, এরকম ক্ষেত্রে এটা হচ্ছে দ্রব্য। সেটা ব্যক্তি হতে পারে, সেটা বস্তুও হতে পারে। যাই হোক, বিশিষ্ট নামবাচক সেটা ব্যক্তির নামও হতে পারে, বস্তুর নামও হতে পারে। সব ক্ষেত্রেই দেখো এখানে বিশেষও আছে, এখানে সামান্যও আছে। টেবিল, এখানে টেবিলত্বও আছে, বিশেষ টেবিলও আছে। চেয়ার, এখানে বিশেষ চেয়ারও আছে, এখানে চেয়ারত্ব নামক সামান্য বা জাতি ধর্মও বর্তমান। তাহলে অ্যারিস্টটলের মতে কি দ্রব্য হলো ব্যক্তি বা বস্তু, বা সব থেকে ভালো বিশিষ্ট নামবাচক, সেটা ব্যক্তি হতে পারে, সেটা বস্তু হতে পারে। বোঝা গেল নিশ্চয়ই আমার কথা? তো যাই হোক, এরপর আরেকটা কথা আলোচনা করা হবে, যে গৌণ অর্থ অ্যারিস্টটল ইউজ করছেন, সেটা কিন্তু অনেকটা প্লেটোর মতোই। মুখ্য অর্থে অ্যারিস্টটল যেটা স্বীকার করেছেন সেটা বলা হলো অ্যারিস্টটলের মত। এরপর গৌণ অর্থে না কিছু কিছু ক্ষেত্রে এটা এইভাবেও এটাকেও মানে দ্রব্য তোমার মানে মানতে হয়, মানে দ্রব্য শব্দটি কিছু কিছু ক্ষেত্রে এই অর্থে মানতে হয়, যেটা কিসের মতো না প্লেটো যেমন কথা বলেছেন সেই ধরনের ক্ষেত্রকে মানতে হয়। কিন্তু প্লেটোর মতো অত রিগোরাস নয় যে আলাদা জগৎ থাকবে একেবারে, এই জগতে নয়, সেটাই সত্তাবান একমাত্র, অন্যগুলো নয়, এই ধরনের ব্যাপারগুলো নয়। অ্যারিস্টটল বলছেন আমাদের আমাদের দৈনন্দিন ক্রিয়াকলাপ কাজকর্ম বিজ্ঞানের আলোচনার ক্ষেত্রে কিছু এমন কিছু ক্ষেত্র থাকে যে ক্ষেত্রে দ্রব্য শব্দটিকে শুধুমাত্র সামান্য বা জাতি ধর্ম অর্থে স্বীকার করতে হয়, সব ক্ষেত্রে নয়। বোঝা গেল যে অ্যারিস্টটল দ্রব্য শব্দটির একটি গৌণ অর্থেরও উল্লেখ করে ব্যক্তির পরিবর্তে ব্যক্তি ধর্ম সামান্যকে দ্রব্য বলেছেন, প্লেটোর মতোই। কিন্তু প্লেটোর মতো আলাদা জগৎ তিনি স্বীকার করেননি। বোঝা গেল? অর্থাৎ গৌণ অর্থে তিনি ব্যক্তির পরিবর্তে জাতিকে, মানুষ, ঘোড়া ইত্যাদিকে দ্রব্য বলেছেন। এখানে অ্যারিস্টটলের যুক্তি হলো স্বস্বরূপে ব্যক্তি অপেক্ষা ব্যক্তিতে আশ্রিত জাতি ধর্মকে বা সামান্য ধর্মকে বিভিন্ন বিজ্ঞানে অনেক বেশি মূল্য
বানরূপে গণ্য করা হয়। কোনো বিজ্ঞানী স্বস্বরূপে ব্যক্তিকে ইন্ডিভিজুয়াল কোয়া ইন্ডিভিজুয়াল নিয়ে আলোচনা করে না। বিজ্ঞানের আলোচ্য বিষয় হলো অনেক ব্যক্তিতে আশ্রিত সাধারণ ধর্ম বা সামান্য ধর্ম। যেমন ধাতু বিজ্ঞানের আলোচ্য বিষয় বিশেষ কোনো স্বর্ণখণ্ড নয়, আলোচ্য বিষয় হলো বিভিন্ন স্বর্ণখণ্ডে সাধারণভাবে অবস্থিত সাধারণ ধর্ম স্বর্ণত্ব সামান্য। যে ধাতু বিজ্ঞানের আলোচ্য বিষয় বিশেষ কোনো কি লোহা নয়, বিশেষ কোনো নিকেল নয়, বিশেষ কোনো সোনা মানে সোনা নয়, যে সোনা সম্পর্কে কথা বলছে মানে কি সেই সোনা স্বর্ণ বা সোনা সামান্য। আবার লোহা নিয়ে কথা বলছে মানে কি লোহা, এটা কি লোহা সামান্য, তার সামান্য ধর্ম অর্থে। স্পষ্টতই বিভিন্ন বিজ্ঞানে সদ্বস্তুরূপে সামান্যকে স্বীকার করা হয়, ব্যক্তি বিশেষকে রাম অথবা রহিমকে নয়। অতএব সামান্যই দ্রব্য, এটা হলো দ্রব্যের গৌণ অর্থ। তো এটা কিছু কিছু ক্ষেত্রে, বিশেষ করে ব্যবহারিক বিজ্ঞানের ক্ষেত্রে। হ্যাঁ, আমাদের প্রশ্ন হতে পারে ল্যাবে তো টেস্ট করা হয় বিশেষ লোহাটাকেই, একটা লোহাকে নিয়ে, কিন্তু অ্যাকচুয়ালি এটা বলতে চাওয়া হচ্ছে যে আলোচনাটা লোহাত্ব সামান্য বা স্বর্ণত্ব সামান্য নিয়ে মানে কি ওই একটা টেস্ট করা হচ্ছে, তার সেটা শুধুমাত্র ওটার বৈশিষ্ট্য নিরূপণে নয়, পৃথিবীর যত যত সোনা আছে তার সঙ্গে তার বিষয়ে সিদ্ধান্ত করা হবে। সিদ্ধান্ত করা হবে ওটার থেকে যে উৎপন্ন সিদ্ধান্ত সেটা থেকে। বলছি আরেকবার, ল্যাবরেটরিতে ধরো একটা লোহা বা একটা সোনা নিয়ে টেস্ট করা হচ্ছে, যে এরকম অবস্থা এর সঙ্গে এরকম মিশালে এরকম কিছু উৎপন্ন হয়, বা এর সঙ্গে এই খাতটা মিশালে স্বর্ণটা একটু চকচকে বেশি হয়। এটা কিন্তু ওই বিশেষ যেটা টেস্ট করা হচ্ছে সেটা সম্পর্কে শুধু নয়, পৃথিবীর যত সোনা আছে তার সব সম্পর্কেই খাটবে। তাহলে যখন হবে যে সোনার সঙ্গে এই বিষয় যোগ করলে তার উজ্জ্বলত্ব বাড়ে, তখন কিন্তু সোনার সামান্য ধারণা নিয়েই কথা হচ্ছে। এটাই অ্যারিস্টটল বোঝাতে চেয়েছেন। এই এখানে কিন্তু তিনি ওই প্লেটোর মতো তিনি কিন্তু আলাদা জগৎ স্বীকার করেননি, এটা মাথায় রাখতে হবে। তিনি কিন্তু এই জগতেই সামান্যের মানে সামান্যের অস্তিত্বের কথা বা এবং কি এমন ভাবে আছে এই বিশেষ বিশেষ বস্তুতে আশ্রিত সাধারণ ধর্মরূপেই স্বীকার করেছেন। সেটা এই ক্ষেত্রেও এক, এই বিজ্ঞানের যে ক্ষেত্রে সামান্য ধর্ম সেই ক্ষেত্রেও এই বিষয়টার বিষয়ে একটা বিষয় তিনি বলেছিলেন কি, দ্রব্য মানে কি না ব্যক্তি সত্তা, যেখানে বিশেষ এবং সামান্যের একত্রিতকরণ, বা যেখানে তোমার বিশেষ এবং সামান্যের যেটা মিলিত রূপ। কিন্তু কিছু কিছু ক্ষেত্র আছে যেটা দ্রব্য বলতে শুধু সামান্য কি বোঝানো হয়ে থাকে, কিন্তু তার মানে এই নয় যে সেটা কিন্তু প্লেটোর মতো, প্লেটো যে সামান্যের কথা বলেছেন এই অতি জাগতিক সামান্য, সেটা কিন্তু নয়। অ্যারিস্টটল যে সামান্যের কথা বলছেন জাতি ধর্ম সামান্য ধর্ম, সেই জাতি ধর্ম বা সামান্য ধর্ম, হ্যাঁ সেটাকেই দ্রব্য কিছু কিছু ক্ষেত্রে বলতে হয়। তো যেহেতু এখানেও কিছু ক্ষেত্রে সামান্য বা জাতি ধর্মকে দ্রব্য বলছেন, তাই প্লেটোর সঙ্গে মিল, কিন্তু সামান্য বলতে প্লেটো যে যা বুঝিয়েছেন তার সঙ্গে মিল নেই, অ্যারিস্টটল সামান্য বলতে যা বুঝিয়েছেন সেটাই। যাই হোক, এরপর আদি দর্শন বা মেটাফিজিক্সে অ্যারিস্টটল 3 ধরনের দ্রব্যের উল্লেখ করেছেন। মেটাফিজিক্সে অ্যারিস্টটল 3 ধরনের দ্রব্যের কথা উল্লেখ করেছেন। কি কি দ্রব্য না, ইন্দ্রিয় গ্রাহ্য এবং অনিত্য, যেমন উদ্ভিদ প্রাণী ইত্যাদি। আমাদের ইন্দ্রিয় গ্রাহ্য আমি ইন্দ্রিয় বিষয় সন্নিকর্ষের মাধ্যমে জানতে পাচ্ছি, এবং অনিত্য, তাদের জন্ম আছে, বৃদ্ধি আছে, মৃত্যু আছে। আমাদের প্রত্যেকেই উদ্ভিদ প্রাণী, আমাদের একটা টাইমে আমরা জন্মেছি, একটা টাইম পর্যন্ত আমরা লাস্টিং করব, তারপর আমরা কিন্তু প্রত্যেকেই মারা যাবো। এরকম কোনো ব্যক্তি নেই পৃথিবীতে যিনি আগেও ছিলেন, অতীতেও আছেন, এখনো আছেন, ভবিষ্যতেও থাকবেন, তাই তো? এরকম কোনো ব্যক্তি মানে বা প্রাণী বা উদ্ভিদ এরকম কিছু নেই। ইন্দ্রিয়গ্রাহ্য কিন্তু নিত্য, যথা আকাশ। দেখো আকাশকে আমরা কি ইন্দ্রিয়গ্রাহ্য বলছি, আমরা দেখতে পাচ্ছি ওই যে আকাশ, আসলে আমরা আকাশ কোনটা সেটা কিন্তু মহাকাশে গেলে দেখতে পাবো না। কিন্তু যাই হোক, আকাশে যে নক্ষত্র গ্রহ ইত্যাদি এবং সেখানে যে আলো, সেখানে যে ধূলিকণা, সব রিফ্লেকশন মিলিয়ে আমাদের মনে হয় যে এই উপরের এটা হচ্ছে আকাশ, কিন্তু সেটা আমরা যাই হোক ইন্দ্রিয়ের দ্বারা বোঝাতে পারি যে এটা হচ্ছে আকাশ।
আকাশ মানে অ্যাকচুয়ালি ফাঁকা জায়গা। তো যাই হোক, এটা ইন্দ্রিয় গ্রাহ্য, এটা বলেছেন অ্যারিস্টটল। কোন অর্থে? না এই অর্থে, অতীন্দ্রিয় এবং নিত্য। এটা কি না মানুষের নিত্য আত্মা এবং ঈশ্বর। দেখো, অ্যারিস্টটল ওয়েস্টার্ন ফিলোসফার, প্রাচীন গ্রিক দর্শনের লোক, তিনিও কিন্তু বলছেন কি আত্মা কিন্তু নিত্য, আত্মার জন্ম নেই, মৃত্যু নেই। এবং ঈশ্বর, সেটাকেও ঈশ্বরকেও তিনি কিন্তু দ্রব্য। স্বাভাবিক, কেন? ওই যে কার্যকারণে আলটিমেট কারণ কিন্তু অ্যারিস্টটল মেনেছেন, সেটা কি? সেটা কিন্তু ঈশ্বর। যাই হোক, এই পর্যন্ত অ্যারিস্টটলের কার্যকারণ সম্পর্ক এবং দ্রব্য সামান্য বিশেষের সমন্বয়, এই বিষয়টা আলোচনা হলো। এরপর আমার আকার উপাদান, আকার এবং উপাদান, অ্যারিস্টটলের আকার এবং উপাদান তত্ত্ব বিষয়ে আলোচনা হবে। তো অধিবিদ্যার কাজ কি? অধিবিদ্যার কাজ হলো জগতের উৎসমূল স্বয়ং সদ্বস্তুকে আবিষ্কার করা। আসলে এই জগতের মূলে কি আছে, জগতের আদি কারণ কি, জগৎ কিভাবে উৎপত্তি হলো, জগতের সৃষ্টির রহস্য কি, আমরা যেভাবে জগৎটাকে দেখছি তার সেটাই কি জগৎ, নাকি তার বাইরের কিছু আছে, তাই তো? এই সকল প্রশ্ন হলো অধিবিদ্যার প্রশ্ন, তাই তো? তো এই যে অধিবিদ্যার আরেকটি মূল প্রশ্ন কি, একেবারে যেটাকে বলতে পারি যে সেই চরম বা পরম সত্তা, সেটা কি যার থেকে জগতের সমস্ত বস্তুর উৎপত্তি হয়েছে। আমি যেগুলো প্রথম দিকে বললাম ইন জেনারেল অধিবিদ্যার প্রশ্ন, যে এই জগতের অভ্যন্তরে কি আছে, জগৎ আসলে কি, আমরা যেভাবে দেখছি সেটাই কি জগৎ, নাকি এর অভ্যন্তরে অন্য কিছু আছে, আসলে এই জগৎ কোথা থেকে উৎপত্তি হলো, এই উৎপত্তির কারণ কি, সকল কিছুর মধ্যে একটা কি মূল যেটা অধিবিদ্য প্রশ্ন দর্শনে, সেটা হচ্ছে কি না কি সেই চরম বা পরম সত্তা যার থেকে এরকম এই এরকম বৈচিত্র্যপূর্ণ জগতের উৎপত্তি হলো, তাই তো? অ্যারিস্টটল এই সমস্যার সমাধানে যে পথ অবলম্বন করেছেন, সেটা ডেমোক্রিটাস ইত্যাদি পরমাণুবাদীদের যে মত, যে জড় পরমাণু থেকে এই জগতের উৎপত্তি, আর প্লেটো কি ধারণাবাদ, তার সেই প্লেটোর ধারণাবাদের মধ্যবর্তী পন্থায় বিশ্বাসী। এরকমই যে তিনি বিশ্বাসী হবেন, সেটা আমরা আগেই হিন্টস পেয়ে গেছিলাম তার দ্রব্যের আলোচনায়, যে ওখানেও তিনি কিন্তু কি শুধুমাত্র বিশেষ, শুধুমাত্র সামান্যকে দ্রব্য বলেননি, তিনি মাঝের যেটা যে সামান্য এবং বিশেষের সমন্বয় যেখানে আছে, সেটা কি দ্রব্য বলেছেন। কিছু কিছু ক্ষেত্রে তিনি দেখিয়েছেন সামান্য সত্তা কি দ্রব্য বলা হয়, কিন্তু সেই সামান্য কিন্তু ওই প্লেটোর মতো ওরকম সামান্য নয়, সেটাও বলেছি। তাহলে আকার বা উপাদান প্রসঙ্গে, মানে জগতের অধিবিদ্যার আলোচনা প্রসঙ্গে তিনি অবশ্যই এরকম একটা মধ্যপন্থায় অবলম্বন করবেন, সেটা বোঝাই যাচ্ছিল। ডেমোক্রিটাস ইত্যাদি পরমাণুবাদীরা তারা কি বলতেন, যে জড় পরমাণু থেকেই জগতের উৎপত্তি, তাই তো? এই জগতের মূলে আছে কি অসংখ্য জড় পরমাণু। কিন্তু অ্যারিস্টটলের প্রশ্ন হলো যে শুধুমাত্র এই জড় পরমাণু থেকে কিভাবে এই বিশাল বৈচিত্র্যময় আবার জগতে কি চেতনার অস্তিত্ব আছে, তাহলে জড় থেকে চেতনের উৎপত্তি কিভাবে হবে? এটা তো সম্ভব নয়, তাই তো? তিনি ওই জন্য ডেমোক্রিটাস আর প্লেটোর কি ধারণাবাদ, তিনি কি বলছেন, যে ধারণা বা আকার এটাই সত্য, তাই তো? এই ধারণা আকারবাদ, প্রত্যয় বা ধারণার মাধ্যমে তিনি কি বলছেন, যে এই জগতের বস্তু সমূহ হলো সদ্বস্তু ধারণার অনুলিপি বা প্রতিলিপি বা নকল, তাই তো? এগুলো চির পরিবর্তনশীল, এই জাগতিক যে বস্তু, এগুলো চির পরিবর্তনশীল, এগুলো সস্তিত নয়,
এগুলো ওই আকার বা ধারণার প্রতিলিপি, অনুলিপি বা কপি মাত্র। তো প্লেটো তাহলে যে মত বলছেন, ডেমোক্রিটাস বলছেন একেবারে ওই জড় পরমাণু থেকে উৎপত্তি। আর প্লেটো কি, প্লেটো ওই প্রত্যয় বা ধারণাবাদের উপর জোর দিচ্ছেন যে এই জগতের বস্তু সমূহ কি না সমস্ত ধারণার অনুলিপি বা প্রতিলিপি নকল। অ্যারিস্টটল বলছেন এরকম হতে পারে না, জড় পরমাণু থেকে জগতের উৎপত্তি হতে পারে না, কেননা জগতে অনেক প্রাণ আছে, সেই প্রাণের ব্যাখ্যায় আমরা কিভাবে জড় পরমাণুকে আনবো, জড় পরমাণু থেকে কিভাবে প্রাণের ব্যাখ্যা আমরা দেব। আবার কি বলে, প্লেটোর মতকেও তিনি মানছেন না পুরোপুরি ভাবে। কেন না, প্লেটোর মতে বলা হচ্ছে আকার বা ধারণায় সত্য, তার অনুলিপি বা প্রতিলিপি নকল হচ্ছে এই জগৎ, এই জগতের বস্তু। তাহলে এই এত বৈচিত্র্যময় জগৎ, এত উদ্ভিদ, এত প্রাণী, এরকম প্রকৃতি, এই টোটালটা কি করে অনুলিপি বা প্রতিলিপি বা নকল হতে পারে? এটাও তো সম্ভব নয়, এটাই সৎ, এটা অসৎ কি করে হবে? অসৎ মানে এখানে কি, মানে অর্থটা এরকম, অসৎ মানে এই যে অলিক নয়, মানে আকাশ কুসুম বন্ধ্যাপত্য এরকম নয়, অসৎ মানে কি কপি। তো কি করে কপি হতে পারে, নকল হতে পারে? তো এই দুটো মতের ওই জন্য মধ্যবর্তী পথ অবলম্বন করছেন অ্যারিস্টটল, তাই তো? সেটা কি বলছেন না, এই প্লেটোর বিরুদ্ধে অ্যারিস্টটলের অভিযোগ কি, জড় জগতের উপাদানকে আশ্রয় না করে ধারণা বা আকার কখনো অবস্থান করতে পারে না। ডেমোক্রিটাসকে অনুসরণ করে জড় পরমাণুকে জগতের একমাত্র কারণ বললে জগতের অভিব্যক্তিকে, গতি বা পরিবর্তনকে ব্যাখ্যা করা যায় না, যেটা বলছিলাম। পরমাণু স্বরূপে নিশ্চল, কোনো উদ্দেশ্য সাধক ধারণা অর্থাৎ আকার না থাকলে জড় পরমাণুর মধ্যে গতি সঞ্চারিত হতে পারে না। কাজে অ্যারিস্টটলের মতে উপাদান, মেটার না থাকলে আকার নিরালম্ব, তেমনি আকার না থাকলে উপাদান নিশ্চল। কথাটা দেখো যে তাহলে প্লেটো কি, প্লেটো ফর্মের উপর গুরুত্ব দিচ্ছেন, ডেমোক্রিটাস মেটারের উপর গুরুত্ব দিচ্ছেন, কিন্তু অ্যারিস্টটল দেখাচ্ছেন শুধুমাত্র ফর্মের দ্বারা, অর্থাৎ শুধুমাত্র প্লেটোর ধারণা বা আকারবাদের দ্বারা এই জগতের ব্যাখ্যা সম্ভব নয়। ডেমোক্রিটাস কি করছেন না, শুধুমাত্র মেটারের দ্বারা জগতের ব্যাখ্যা, সেটাও সম্ভব নয়। অ্যারিস্টটল বলছেন যে শুধুমাত্র ফর্মের দ্বারাও জগতের ব্যাখ্যা সম্ভব নয়, শুধুমাত্র মেটার বা জড়ের দ্বারাও জগতের ব্যাখ্যা সম্ভব নয়, জগতের ব্যাখ্যা কল্পে এই দুটিরই প্রয়োজন। দেখো, দুটিরই সমন্বয় দরকার, ঠিক আগের যেমন আমরা দ্রব্যের ক্ষেত্রে দেখলাম। কেমন না, এটা বলছি তার আগে যেটা আলোচনা করছিলাম যে শুধুমাত্র আকার, মানে উপাদান বিহীন যে আকার, সেই উপাদান বিহীন আকার হলো কি নিরালম্ব, মানে কোনো কিছুকে আশ্রয় না করে, যদি কোনো কিছুকে আশ্রয় না করে থাকা, সেটা নিরালম্ব। আর উপাদান, সেটা আকারবিহীন যদি উপাদান হয় তাহলে নিশ্চল, মৃত্তিকা, মৃত্তিকাকে ঘটে রূপান্তরিত করবেটাকে? তার জন্য আমার আকারগত কারণ দরকার, আমার নিমিত্ত কারণ দরকার, আকারগত কারণ দরকার। তার চিন্তাশীল মানুষ হতে হবে, একটা ম্যাড মানুষকে মৃত্তিকা দিয়ে দিলে হবে না। তো যাই হোক, তাহলে উপাদান বিহীন আকার হচ্ছে কি নিরালম্ব, তাই তো? উপাদান না থাকলে আকার কি হয়, নিরালম্ব। যেমন ধরো আমি মৃৎশিল্পী আছে, কিন্তু তার কাছে কোনো মৃত্তিকা নেই কোথাও, তাহলে তিনি কিভাবে জগতের উৎপত্তি করবেন? নিরালম্ব, কিছুই নেই তার কাছে। আবার কি, আকার না থাকলে উপাদান হয় নিশ্চল, প্রচুর মৃত্তিকা আছে কিন্তু একটাও মৃৎশিল্পী নেই, কি হবে? সম্ভব নয়। বোঝা গেল? তো যাই হোক, তাহলে অ্যারিস্টটল কি বলছেন যে তোমার এই আকার এবং উপাদানের, মানে জগতের সকল কিছু কি আকার এবং উপাদানের মিলিত ফসল, তাই তো? তো এরপর দেখো অ্যারিস্টটলের মতটা, যে অ্যারিস্টটলের মতে বিশুদ্ধ আকার যেমন সৎবস্তু নয়, প্লেটোর বিরোধিতা আমরা আগেই জানলাম, বিশুদ্ধ উপাদানও তেমনি সৎবস্তু নয়, জড়বাদের বিরোধিতা, ডেমোক্রিটাস ইত্যাদি পরমাণুবাদের বিরোধিতা।
সদ্বস্তু হলো আকার ও উপাদান মিশ্রিত এই জগতের বিশেষ বিশেষ মূর্ত বস্তু ও ব্যক্তি। সদ্বস্তু কোনটা? না এই জগতের বিশেষ বিশেষ মূর্ত ব্যক্তি, বস্তু ইত্যাদি এগুলোই। তো সদ্বস্তু বা দ্রব্য সাবস্টেন্স বিশুদ্ধ আকার নয়, আবার বিশুদ্ধ উপাদানও নয়, তাই তো? দ্রব্য হলো আকার এবং উপাদান মিশ্রিত এই জগতের অজস্র বস্তু ও ব্যক্তি। তাহলে যেটা বলছিলাম যে অ্যারিস্টটলের মতে বস্তু কি, দ্রব্য কি, আকার এবং উপাদানের সম্মিলিত ফসল, আকার এবং উপাদানের মিলিত রূপ, এবং আকার উপাদানের এই মিলিত রূপের ফসলই হলো জগতের অসংখ্য এই ব্যক্তি ও বস্তু, এটাই হচ্ছে দ্রব্য। তাহলে অ্যারিস্টটলের মতে দ্রব্য কি, আকার এবং উপাদানের সম্মিলিত রূপ। বা কোশ্চেনে যদি এরকম থাকে যে বিশেষ বিশেষ তোমার এই জগতের যে অজস্র তোমার ব্যক্তি বা বস্তু, সেটাই হচ্ছে অ্যারিস্টটলের মতে কি, অ্যারিস্টটলের মতে দ্রব্য। তো অ্যারিস্টটল বহুত্ববাদের সমর্থক। এই জগতের বহুত্বতা তিনি তো স্বীকার করেছেন, অবশ্যই বহুত্ববাদের সমর্থক হবে। তো সবের মূলে হলো দুটি মৌল পদার্থ, ক্যাটাগরি, আকার ও উপাদান। এই জগতের যা কিছু আছে সবকিছুর মূলে কিন্তু আকার ও উপাদান। এরকম হতে পারে যে কোনো বস্তুর মধ্যে আকার কম উপাদান বেশি, আকারের প্রভাব কম উপাদানের প্রভাব বেশি। কোনো বস্তুর মধ্যে উপাদানের প্রভাব কম আকারের প্রভাব বেশি, কিন্তু আকার এবং উপাদান দুটো থাকতেই হবে, তবে সেটা দ্রব্য হবে, তাই তো? এই জগতের এমন কোনো বস্তু নেই যা শুধু উপাদান, তাই তো? এমন কোনো বস্তু নেই যা শুধু আকার। এই জগতের সকল কিছুই আকার এবং উপাদানের সম্মিলিত ফসল, সম্মিলিত রূপ। তো অ্যারিস্টটল এই দুটি মৌল পদার্থের মাধ্যমে সমগ্র জগতের ব্যাখ্যা দিয়েছেন। আকার হলো বস্তুর সামান্য ধর্ম, যা ওই বস্তুটিকে অন্যান্য অনেক বস্তুর সঙ্গে ঐক্যবদ্ধ করে তোলে। আর উপাদান হলো সেই বিশেষ সত্তাটি যা সামান্য ধর্মের দ্বারা আকারিত হয়ে বস্তুতা প্রাপ্ত হয়, ইন্ডিভিজুয়ালিটি প্রাপ্ত করে। কিসের দ্বারা? উপাদানের দ্বারা। উপাদানের দ্বারা ইন্ডিভিজুয়ালিটি, বস্তুতা, বস্তুর মধ্যে যে পৃথকতা সেটা প্রাপ্ত হয়। আর আকার কি হলো না বিভিন্ন বস্তুর মধ্যে যে সামান্য ধর্ম যা অনেক বস্তুর সঙ্গে ঐক্যবদ্ধ করে তোলে। ধরো মানুষ, মনুষ্যত্ব কি করছে, একটা মানুষকে অপর অনেক মানুষের সঙ্গে পৃথক করে ফেলছে। আর উপাদান বিশেষ মানুষ, বিশেষ কি করছে না তাকে ইন্ডিভিজুয়ালিটি প্রাপ্ত করছে, অন্য অপর একটি মানুষের থেকে পৃথক করছে, তাই তো? এ সকল আলোচনা আমরা বৈশেষিক দর্শনে অনেক পাবো। তো যাই হোক, যাই হোক, এরপর হচ্ছে আকার ও উপাদানের কিছু বৈশিষ্ট্য দিয়েছি, সেগুলো আমি পরপর সংক্ষেপে বলবো। এগুলো খুব মানে যা বলা হলো এই পর্যন্ত সেই বৈশিষ্ট্যগুলো এখানে দেওয়া আছে। যে উপাদান ও আকার অবিচ্ছেদ্য সম্বন্ধে আবদ্ধ, এটা উপাদান এবং আকার অবিচ্ছেদ্য সম্বন্ধে আবদ্ধ। শুধুমাত্র আকার কি মানে চিন্তাগতভাবে তারা বিচ্ছিন্ন, শুধুমাত্র আকার শুধুমাত্র উপাদান আমরা চিন্তা করতে পারি, কিন্তু আমাদের উপাদানগতভাবে বস্তুগতভাবে তারা কিন্তু আকার এবং উপাদান কি অবিচ্ছেদ্য, তাই তো? তো উপাদান ও আকার দুটি পরস্পর বিরোধী সত্তা হলেও কি বলে পরস্পর বিরোধী পদার্থ হলেও তাদের একটিকে অন্যটি ছাড়া চিন্তা করা গেলেও বাস্তবে তারা ভিন্নভাবে থাকে না। যে কোনো বাস্তব বস্তু, যে কোনো পৃথিবীর যে কোনো ব্যক্তি বস্তু দেখো আকার এবং উপাদানের সম্মিলিত ফসল। আকার হলো সামান্য বা সামান্য ধর্ম, ইউনিভার্সাল। উপাদান হলো বিশেষ, পার্টিকুলার। তাহলে আকার ও উপাদান অচ্ছেদ্য সম্বন্ধে আবদ্ধ, এই কথার অর্থ হলো সামান্য বিশেষ অচ্ছেদ্য সম্বন্ধে আবদ্ধ। উপাদান যেমন জড়দ্রব্য, ফিজিক্যাল সাবস্টেন্স নয়,
আকার তেমনি বস্তুর আকৃতি শেপও নয়। আমরা সাধারণত উপাদানকে জড় দ্রব্যরূপে এবং আকারকে বস্তুর আকৃতি রূপে গণ্য করি, কিন্তু এটা ভুল করি। এমন ধারণা অ্যারিস্টটলের মতো বিভ্রান্তিকর। অ্যারিস্টটলের মতে উপাদান আকার পরস্পর সাপেক্ষ, একটি অপরটির সঙ্গে যুক্ত হয়েই থাকে, তাই তো। তো 4 নম্বর, উপাদান নিরাকার অর্থাৎ আকারবিহীন। উপাদান হলো জগতের সবকিছুর অন্তর্নিহিত ভিত্তি, সাবস্ট্রাটাম। স্বস্বরূপে উপাদানের কোনো বৈশিষ্ট্য নেই, কোনো গুণ ধর্ম নেই, অর্থাৎ আকার নেই। আকারই উপাদানকে বিশিষ্টতা প্রদান করে, বস্তুতা প্রদান করে। উপাদান নির্বিশেষ হওয়ায় উপাদানগতভাবে এক বস্তুর সঙ্গে অন্য বস্তুর কোনো প্রভেদ নেই। নির্বিশেষ উপাদানে সামান্য ধর্ম বা আকার আশ্রিত হলে তবেই তা বস্তুতা বা বস্তু স্বরূপ লাভ করে, বস্তু স্বরূপতা লাভ করে। কখন বস্তু স্বরূপতা লাভ করে? নির্বিশেষ উপাদানের সঙ্গে সামান্য ধর্ম যখন যুক্ত হয়। তাহলে পৃথিবীর যত যা কিছু বস্তু আছে, যা আমরা ব্যক্তি, সব কিন্তু আকার বা সামান্য এবং উপাদানের সম্মিলিত ফসল। এটা উপাদান একটা সম্ভাবনা, পসিবিলিটি মাত্র, বাস্তব কোনো কিছু নয়। নির্বিশেষ উপাদান জগতের যে কোনো বস্তু হতে পারে এমন সম্ভাবনা বহন করলেও আকারের অভাবে বস্তুত কোনো কিছুই নয়। উপাদান একটা কিছু হবার সম্ভাবনা কিন্তু বিশিষ্ট কিছু নয়, যদিও যে কোনো কিছু হতে পারে। যদিও যে কোনো কিছু হতে পারে, মানে যে কোনো কিছু হতে পারে মানে কি, যে কোনো বস্তু, যে কোনো কিছু, আর জগতের যে কোনো বস্তু হতে পারে। সেটা কি? আকার। আকার যদি যুক্ত হয়। আর আকারের অভাবে কি? উপাদান নিশ্চল। আমরা আগেই বলেছি যে বাস্তব কিছু নয়। তো উপরিউক্ত বৈশিষ্ট্যের উপর নির্ভর করে অ্যারিস্টটল উপাদানকে সত্তার অব্যক্ত অবস্থা বা সুপ্ত অবস্থা, পোটেনশিয়ালিটি, আর আকারকে বাস্তব অবস্থা বা অ্যাকচুয়ালিটি। এই পোটেনশিয়ালিটি এটা কি? যে সত্তার অব্যক্ত অবস্থা, আর আকারকে বাস্তবতা, অ্যাকচুয়ালিটি। আমরা সাংখ্য দর্শন যদি দিকে তাকাই, যে আমরা কি বলি, প্রকৃতির মধ্যে, ধরো প্রকৃতি যখন আমাদের ধ্বংসের সময় জগতের, প্রকৃতি থেকে তখন আর কোনো উৎপত্তি হয়নি, লয় হয়ে আছে, প্রকৃতি আছে, পুরুষ আছে। সেই টাইমে আমরা কি বলবো? প্রকৃতির মধ্যে পোটেনশিয়ালিটি আছে এই জগৎ তৈরি করার, তাই তো। তো আর আকারকে বলা হচ্ছে কি? ব্যক্ত অবস্থা বা বাস্তবতা, অ্যাকচুয়ালিটি। যখন প্রকৃতি উৎপন্ন করলো, আকার প্রাপ্ত হলো, তাই তো, আকার মাধ্যমে বিভিন্ন বস্তু উৎপত্তি হলো, তখন কি আমরা বলি? অ্যাকচুয়ালিটি। আমরা ওটাকে সাংখ্য দর্শনে আরো বিভিন্নভাবে ব্যাখ্যা করেছি বা করা হয়েছে, যে কি আমরা দেখেছি, পড়েছি, যে একটা হচ্ছে কারণরূপ প্রকৃতি, একটা কার্যরূপ প্রকৃতি। প্রকৃতি থেকে যা কিছু উৎপন্ন হলো সেটা কার্যরূপ প্রকৃতি, আর ওই যে প্রকৃতি আদি সেটা হচ্ছে কারণরূপ প্রকৃতি। তো যাই হোক, সেই একই বিষয় অ্যারিস্টটল বলছেন যে উপাদানকে সত্তার অব্যক্ত অবস্থা বা সুপ্ত প্রবণতা, পোটেনশিয়ালিটি, এবং আকার হলো কি? ব্যক্ত অবস্থা বা বাস্তবতা। এমন অভিমতের অর্থ হলো উপাদান ও আকারের সম্বন্ধ সুপ্ত প্রবণতা ও বাস্তবতার সম্বন্ধের অনুরূপ। উপাদান ও আকারের সম্বন্ধ যেমন অবিচ্ছেদ্য, সুপ্ত প্রবণতা ও বাস্তবতার সম্বন্ধও তেমনি অবিচ্ছেদ্য। উপাদান ও আকারের সম্বন্ধ যেমন আপেক্ষিক, রিলেটিভ, চূড়ান্ত নয়, সুপ্ত প্রবণতা ও বাস্তবতার সম্বন্ধও সেরকম আপেক্ষিক। তো যাই হোক, অ্যারিস্টটল একটা উদাহরণ দিয়ে এই বিষয়টিকে ব্যাখ্যা করেছেন, যে ওক বৃক্ষ বীজের, মানে ওক গাছের একটা ফলের সঙ্গে ওক বৃক্ষের যে সম্বন্ধ, গৃহ নির্মাণ উপকরণের সঙ্গে নির্মিত গৃহের যে সম্বন্ধ, নিদ্রা অবস্থার সঙ্গে জাগ্রত অবস্থার যে সম্বন্ধ, নিমিলিত চক্ষুর সঙ্গে উন্মিলিত চক্ষুর যে সম্বন্ধ, প্রবণতার সঙ্গে বাস্তবতার সেই প্রকার সম্বন্ধ, প্রবণতার সঙ্গে বাস্তবতার সম্বন্ধ সেরকমই। ধরো একটা মৃত্তিকা পিণ্ড আছে, সেই মৃত্তিকা পিণ্ডের মধ্যে অনেক পোটেনশিয়ালিটি আছে,
সেটার থেকে ঘট উৎপাদন করা যেতে পারে, সেটার থেকে কি বলে প্রদীপ উৎপন্ন করা যেতে পারে, সেটার থেকে সরা উৎপন্ন করা যেতে পারে, অনেক কিছু পোটেনশিয়ালিটি আছে। কিন্তু যখন আকার বা সামান্য দ্বারা ধরো কোনো নিমিত্ত কারণ দ্বারা যখন সেটা উৎপাদিত হলো, তখন সেটা প্রদীপের আকার প্রাপ্ত হলে সেটা প্রদীপ, সেই মৃত্তিকা পিণ্ডই কিন্তু মৃত্তিকা প্রদীপ হয়ে গেল। সেই মৃত্তিকা পিণ্ড কি হয়তো কেউ সরা উৎপন্ন করলো, তখন মৃত্তিকা গঠিত সরা হয়ে গেল। এটা হচ্ছে অ্যাকচুয়ালিটি প্রাপ্ত হচ্ছে কার দ্বারা? না আকারের দ্বারা অ্যাকচুয়ালিটি। আর পোটেনশিয়ালিটি কোথায় থাকে? না উপাদানে। তাহলে উপাদানকে বলা হচ্ছে সত্তার অব্যক্ত অবস্থা, সুপ্ত অবস্থা, আর আকারকে বলা হচ্ছে কি ব্যক্ত বা বাস্তবতা বা অ্যাকচুয়ালিটি। যাই হোক, প্রবণতা নির্দিষ্ট কিছু, এটা খুব একটা ইম্পর্টেন্ট নয় 6 নম্বরটা। এরপর দেখো, তাহলে বোঝা গেল যে অ্যারিস্টটলের কার্যকারণ, তারপর আকার উপাদান, তারপর সেই তোমার কার্যকারণ, তারপর হচ্ছে দ্রব্য, সেই দ্রব্য থেকেই ড্র করছে কি আকার উপাদানের যে তত্ত্ব, সেটা আরেকটু বিস্তারিত হচ্ছে। এবং এরপর তোমাদের যেটা অ্যারিস্টটলের যেটা পাঠ্য আছে তোমাদের এসএসসিতে, সেটা হচ্ছে প্লেটোর ধারণাবাদ বা আকারবাদ সম্পর্কে প্লেটো যেটা বলেছিল তার বিরুদ্ধে অ্যারিস্টটলের যে যুক্তিগুলো, মোটামুটি কি ধরনের যুক্তি হতে পারে অ্যারিস্টটলের যে তার বিরুদ্ধে আপত্তির, তার সঙ্গে কোন জায়গায় ম্যাচ করেনি তার মতটা, সেসবগুলো আমরা তো দেখেই নিলাম আলোচনা প্রসঙ্গে। এরপর পয়েন্ট ওয়াইজ আমরা কিছু বিষয় আলোচনা করব। অ্যারিস্টটল ধারণা বা আকার বা সামান্য বা জাতি, এটাকে তো স্বীকার করে নিয়েছেন। এটাকে স্বীকার করেছেন কিন্তু অন্যভাবে, প্লেটোর মতো করে নয়, তাই তো? তাই তিনি এই সামান্য বা জাতিসত্তাকে স্বীকার করলেও প্লেটোর যে আকার বা ধারণাবাদ, সেই সম্পর্কে অ্যারিস্টটলের কিছু যুক্তি বর্তমান যেগুলো আমরা আলোচনা করেছি সেগুলো সুগঠিত হবে, 1 2 3 4 করে বলা হবে যে সেই বিষয়ে অ্যারিস্টটলের কিছু আপত্তি আছে প্লেটোর আকার বা সামান্য সংক্রান্ত যে মতবাদ, সেই মতবাদ সম্পর্কে 1 নম্বরে আলোচনা করছি। প্লেটোর ধারণাবাদ বা আকারবাদ বস্তু জগতের উৎপত্তি, তার বৃদ্ধি ও বিকাশকে ব্যাখ্যা করতে পারে না। দর্শন ও দার্শনিকের একটি মূল প্রশ্ন হলো যে জগতে আমরা বাস করি, যে জগতে আমরা বাস করি তার উৎসমূল, এটা হলো কমা হবে হলোর পর, হ্যাঁ, প্রশ্ন হলো যে জগতে আমরা বাস করি তার উৎসমূল এবং তার উৎপত্তির হেতু কি, এটা খোঁজা। প্লেটোর ধারণাবাদে এই প্রশ্নের কোনো সদুত্তর নেই, শুধুমাত্র বলে দেওয়া হয়েছে কি ইন্দ্রিয়াতীত বিমূর্ত নিত্য অপরিণামী ধারণা থেকে কিভাবে এই ইন্দ্রিয়গ্রাহ্য মূর্ত অনিত্য পরিবর্তনশীল জগতের উৎপত্তি হতে পারে, তার ব্যাখ্যা প্লেটোর ধারণাবাদে পাওয়া যায় না। অ্যারিস্টটল প্রথম কি বলছেন তার আকার বা ধারণাবাদ প্রসঙ্গে, আপত্তি প্রসঙ্গে, মানে প্লেটোর ধারণা বা আকারবাদের আপত্তি প্রসঙ্গে, যে প্লেটোর ধারণাবাদ এই বস্তু জগতের উৎপত্তি, বৃদ্ধি ও বিনাশকে ব্যাখ্যা করতে পারে না, তাই তো? দর্শন ও দার্শনিকের একটা প্রাথমিক কাজ কি না এই জগতের উৎপত্তি, বৃদ্ধি ইত্যাদিকে ব্যাখ্যা করা, এর কারণ ব্যাখ্যা করা, হেতু ব্যাখ্যা করা। প্লেটোর ধারণাবাদে কিন্তু এরকম প্রশ্নের কোনো সদুত্তর নেই, তাই তো? প্লেটো যে ইন্দ্রিয়াতীত বিমূর্ত নিত্য অপরিণামী ধারণার কথা বলেছেন, সেই ধারণা দিয়ে এই জগতের বৃদ্ধি, উৎপত্তি বৃদ্ধি ব্যাখ্যা করা যায় না, তাই তো? উৎপত্তি হতে পারেন জগতের এই কি বলে অপরিণামী বিমূর্ত নিত্য অপরিণামী ধারণা থেকে এই জগতের উৎপত্তি হতে পারে না। অতএব প্লেটোর যে মত, সেখানে এই জগতের উৎপত্তি বৃদ্ধি সংক্রান্ত যে আলোচনা, সে তার সদুত্তর পাওয়া যায় না, তার যথার্থ
উত্তর পাওয়া যায় না, আলোচনা পাওয়া যায় না। 2 নাম্বার, ধারণা জগতের ধারণা সমূহের সঙ্গে বস্তু জগতের বস্তু সমূহের সম্বন্ধ কেমন? এই প্রশ্নের সদুত্তর প্লেটোর ধারণাবাদে পাওয়া যায় না। প্লেটো শুধুমাত্র বলে দিয়েছেন যে কয়েকটি কাব্যিক রূপ দিয়ে যে এটা অনুলিপি বা প্রতিলিপি, কপি বা নকল ইত্যাদির এরকম, বা বলা হয়েছে যে কি জাগতিক বস্তু ধারণাতে অংশগ্রহণ করে, পার্টিসিপেট করে। তো কিন্তু এ প্রকার কাব্যিক রূপক ব্যবহার করে দার্শনিক কোনো সমস্যার সমাধান হয় না, বা দর্শনের কোনো সমস্যার সমাধান হতে পারে না। যেমন কোনো অঙ্কন চিত্র, পরন্তু সমস্যাটি জটিল হয়। কোনো বস্তু যদি কোনো ধারণার অনুলিপি হয় তাহলে সেই ধারণাটিও বস্তুটির মতো দেশকালে অবস্থিত এক বিশিষ্ট বিষয়ে পরিণত হয়। তিনি কি বলছেন যে কোনো বিষয়, কোনো কিছু যদি কোনো বিষয়ের অনুলিপি, প্রতিলিপি বা অনুকরণ হয়ে হয় তাহলে সেই বস্তুটিও ওই প্রথম বস্তুটির মতো বাস্তবে অবস্থিত একটি বিশিষ্ট বস্তু হয়। যেমন কোনো অঙ্কন চিত্র বৃক্ষের অনুলিপি হলে সেই বৃক্ষটিও দেশে ও কালে অবস্থিত এক বিশিষ্ট বস্তু হয়। এক্ষেত্রে প্লেটোকে অনুসরণ করে ধারণাটিকে আর নিত্য, অপরিণামী ইত্যাদি বলা চলে না। বলা হচ্ছে কোনো কিছুকে অনুকরণ যদি করা হয় সেটিও বাস্তব বস্তু বা ব্যক্তি হয়। যেমন আমরা হয়তো একটা বৃক্ষকে দেখে তার বৃক্ষের ছবি আঁকলাম, সেটা তো বাস্তবেই থাকে, তবেই সেটার অনুলিপি প্রতিলিপি সম্ভব। অর্থাৎ অন্য জগতে ধারণা থাকবে, এই জগতের বিশেষ বিশেষ বস্তু থাকবে, এবং সেই বিশেষ বিশেষ বস্তুগুলো ওই ধারণার অনুলিপি বা প্রতিলিপি, নকল বা প্রতিরূপ এরকম হতে পারেন। তৃতীয়, ধারণা থেকে বিশেষ বস্তুর উৎপত্তি হলে ধারণার মতো সেই সব উৎপন্ন বস্তুও গতিহীন ও নিশ্চল হবে। ধারণা যেমন গতিহীন, নিশ্চল, তাহলে ধারণা থেকে যদি বিশেষ বিশেষ বস্তুর উৎপত্তি হয় এরকম যদি বলা হয় তাহলে সেই ধারণার মতো সেই বিশেষ বিশেষ বস্তু বা ব্যক্তি সেগুলো কি নিশ্চল হবে। যদি মেনে নেওয়া হয় যে সৌন্দর্যের ধারণা থেকে এই জগতের বিশেষ বিশেষ সুন্দর বস্তুর উৎপত্তি হয়েছে, শুভ্রতার ধারণা থেকে এই জগতের বিশেষ বিশেষ শুভ্র বস্তুর উৎপত্তি হয়েছে, তাহলে ধারণার সঙ্গে জাগতিক বস্তুর সম্পর্কে ব্যাখ্যা করা যাবে না। কি বলা হচ্ছে না, সৌন্দর্যের ধারণা থেকে এই জগতে যদি বিশেষ বিশেষ সুন্দর বস্তুর উৎপত্তি হয়, শুভ্রতার ধারণা থেকে যদি এই জগতের বিশেষ বিশেষ শুভ্র বস্তুর উৎপত্তি হয়, তাহলে ধারণার সঙ্গে জাগতিক বস্তুর সম্পর্ককে ব্যাখ্যা করা যাবে না। এখন ধারণা থেকে জাগতিক বস্তুর উৎপত্তি কি হবে সম্ভব? ধারণা থেকে বস্তুর বিশেষ বস্তুর উৎপত্তি হতে পারে না, এটা অ্যারিস্টটল দেখাচ্ছেন। প্লেটোর মতে ধারণা নিত্য, অপরিণামী অর্থাৎ নিশ্চল। এমন ক্ষেত্রে সুন্দর বস্তুসমূহ সৌন্দর্যের ধারণা থেকে, শুভ্র বস্তুসমূহ শুভ্রতার ধারণা থেকে উৎপন্ন হলে সে সবই স্থির চিত্তের মতো গতিহীন, নিশ্চল হবে। কেননা শুভ্রের ধারণা গতিহীন, নিশ্চল। তোমার সুন্দরত্বের ধারণা বা সুন্দরের ধারণা গতিহীন, নিশ্চল। তাহলে তার থেকে কিভাবে এই সচল গতিযুক্ত বস্তু বা ব্যক্তির উৎপত্তি হতে পারে? তাই তো, এটা ব্যাখ্যা প্লেটোর ধারণাবাদে পাওয়া যায়। চতুর্থত, এই জগতে বহু এবং বিচিত্র বস্তু, গাছপালা, পাহাড়, পর্বত ইত্যাদি আছে। এসব থাকার হেতু কি, কারণ কি? না, দর্শনের কাজ হলো হেতু নির্দেশ করা, অর্থাৎ কেন আছে তার ব্যাখ্যা দেওয়া। জগতের অসংখ্য বস্তুর অস্তিত্বের ব্যাখ্যায় প্লেটো অসংখ্য ধারণা স্বীকার করেছেন। তো কিন্তু এইভাবে ব্যাখ্যা দিলে তা সহজবোধ্য হতে পারে না, বরং জটিল হয়ে পড়ে তার ধারণাবাদটা। কেন না, এ প্রসঙ্গে অ্যারিস্টটল বলছেন প্লেটো এমন একজন লোকের মতো কাজ করেছেন যিনি স্বল্প সংখ্যক সংখ্যার গণনাতে সমর্থ না হয়ে মনে করেন যে সংখ্যাটিকে দ্বিগুণ করলে গণনাটি তার কাছে অনেক সহজ হবে। মানে জগতের যে বস্তু বা ব্যক্তি আছে, এক এক জাতীয় ব্যক্তি বা বস্তুর জন্য এক এক ধরনের ধারণা স্বীকার করতে হয়েছে, তাই তো। তো তাহলে জগতে অসংখ্য ব্যক্তি বস্তু বর্তমান, তার জন্য অসংখ্য ধারণা স্বীকার করতে হবে প্লেটোকে, যার ফলে কি প্লেটোর ধারণাবাদ জটিল থেকে জটিলতর হয়ে পড়ে, জটিল থেকে জটিলতর
দিকে এগোয়। 6 নাম্বার আরেকটা যুক্তি আছে, তৃতীয় মানব যুক্তি। তৃতীয় মানব যুক্তি, থার্ড ম্যান আর্গুমেন্ট, এটাও খুব ইম্পর্টেন্ট, যে এক জাতের বিভিন্ন বস্তুর মধ্যে একটি সাধারণ ধর্ম লক্ষ্য করে ধারণার অনুমান করা হয়। যেখানে একটি সাধারণ উপাদান সেখানে অবশ্যই একটি ধারণার অবস্থান, এরকম অনুমান। এটা প্লেটোর ধারণাবাদের মূল কথা। ব্যক্তি মানুষের মতো মানুষের ধারণাটিরও অস্তিত্ব আছে, তাই তো? কিন্তু একাধিক বিষয়ের মধ্যে একটি সাধারণ ধর্ম বিদ্যমান থাকলেই যদি একটি ধারণা গঠন করতে হয়, তাহলে মানুষের ধারণাটি গঠন করলেই ধারণা গঠনের কাজ সমাপ্ত হয় না। আরো একটি ধারণা, তৃতীয় মানবের ধারণা গঠন করতে হয়। রাম, শ্যাম, যদুমধু প্রভৃতি মানুষ এবং মানুষের ধারণা, এই দুই বিষয়ের মধ্যে অবশ্যই কোনো সাধারণ ধর্ম বা উপাদান বিদ্যমান আছে, এবং সেই সাধারণ ধর্মের উপর নির্ভর করে অপর এক মানুষের ধারণা, তৃতীয় মানুষের ধারণা অনুমান করতে হয়। আবার ধারণা গঠনের কাজ এই তৃতীয় মানবেই সমাপ্ত হয় না। রাম, শ্যাম, যদুমধু প্রভৃতি মানুষ এবং তৃতীয় মানুষের ধারণা, এই দুটি বিষয়ের মধ্যে মিল লক্ষ্য করে আরেকটি চতুর্থ মানব, এইভাবে আমাদের কিন্তু চলতে থাকে। কেমন বিষয়টা? ধরো আমরা কি, প্লেটোর ধারণাবাদের মূল কথা কি, যদি একটা সাধারণ কি বলবো ধর্ম বা উপাদান লক্ষ্য করে আমরা যদি একটি সাধারণ ধারণা বা সামান্য মেনে থাকি, তাহলে কি হবে? আমরা রাম, শ্যাম, যদুমধু, অমল, বিমল, কমল ইত্যাদি নিয়ে একটা মানুষের সাধারণ ধর্ম মানলাম। আবার অমল, কমল, বিমল আর ওই মানুষের সাধারণ ধর্ম, এগুলোর মধ্যে একটা মিল লক্ষ্য করে আরেকটা তৃতীয় মানুষের সাধারণ ধর্ম মানলাম। আবার অমল, কমল, বিমল, ওই প্রথমোক্ত মানুষের যে সাধারণ ধর্ম এবং তৃতীয় যে সাধারণ ধর্ম, এগুলোর মধ্যেও মিল দিয়ে আরেকটা চতুর্থ মানুষের সাধারণ ধর্ম মানলাম। চতুর্থ মানুষের মানে চতুর্থ ব্যক্তি মানুষের নয়, চতুর্থ সাধারণ ধর্ম মানলাম। কিসের? না মানুষের। এইভাবে কিন্তু আমাদের চলতে থাকবে, যার ফলে কি হবে, এর শেষ কথাই আমরা জানি না, তাই তো? এটা কি হবে? এটা অনাবস্থা দোষে পরিণত হবে, তাই তো? ফ্যালাসি অফ ইনফিনিট রিগ্রেস। 7 নম্বর আপত্তি, এটা কি? প্লেটো দাঁড়াও, প্লেটো ধারণাকে বস্তুর সারসত্তা রূপে, বানান ভুল আছে, সত্তা হবে, প্লেটো ধারণাকে বস্তুর সারসত্তা রূপে গণ্য করলেও বা গণ্য করেও ধারণাকে বস্তু অতিবর্তী বলেছেন। প্লেটো কিন্তু ধারণাকে সারসত্তায় বলেছেন। বিভিন্ন বিভিন্ন ব্যক্তি, একজাতীয় বা সমজাতীয় বিভিন্ন ব্যক্তি বা বস্তুর সারসত্তা, সাধারণ ধর্ম, এরকমই মেনেছেন। কিন্তু প্লেটো যেটা ভুল করেছেন সেটা হচ্ছে জগতের অতিপত্তি। সেটাই বলা হচ্ছে যে সেটা গ্রহণযোগ্য নয়, যে প্লেটো ধারণাকে বস্তুর সারসত্তা রূপে বা এসেন্স রূপে গণ্য করেও ধারণাকে বস্তু অতিবর্তী, এক্সটার্নাল, অতি জাগতিক বলেছেন। বস্তুর সারসত্তা বস্তুতেই অবস্থান করে, বস্তুর বাইরে নয়। তো কিন্তু প্লেটো ধারণাকে বস্তু থেকে বিশিষ্ট করে তাকে এক রহস্যময় জগতে স্থাপন করেছেন। একথা স্বীকার করা যেতে পারে যে সমস্ত অশ্বের সারসত্তা হলো অশ্বত্ব বা অশ্বের সাধারণ ধারণা, কিন্তু অশ্বত্ব সামান্য ইউনিভার্সাল হর্স or হর্সউড বিশেষ কোনো অশ্বকে আশ্রয় না করে থাকতে পারে না। প্লেটোর এই অশ্বত্ব সামান্যকে প্রতিষ্ঠার জন্য এক উদ্ভট চিন্তার আশ্রয় নিতে বলেছেন যে এই জগতের ব্যক্তি অশ্বকে বাদ দিয়ে ধারণার জগতে এক আদর্শ অশ্বরূপে, ব্যক্তি অশ্বরূপে অশ্বত্ব সামান্য আছে। তো অ্যারিস্টটলের যেটা মতবাদ, যে এই ধারণা কখনো অতিবর্তী হতে পারে না, এই ধারণা অবশ্যই অ্যারিস্টটলের প্রথম থেকেই আমরা আলোচনা করছি যে তার যে সামান্য, তার মতে সামান্য মানেই জগতের অতিবর্তী নয়। সামান্য মানেই হলো কি, এই বিশেষ বিশেষ বস্তুর মধ্যে স্থিত সামান্য মানে সাধারণ ধর্ম। তাহলে এই সামান্য ধর্ম আলাদা কোনো জগতে থাকে না, আকার বা সামান্য আলাদা কোনো জগতে থাকে না, সেই সামান্য বা আকার থাকে এই জগতেই, তাই তো?
তো বলছে যে অশ্বের যে সামান্য ধারণা অশ্বত্ব, সেটা বিশেষ বিশেষ অশ্বের মধ্যেই বর্তমান। তার জন্য মানে এর জন্য একটা অন্য জগৎ স্বীকার করার প্রয়োজন নেই। অন্য জগৎ এটা কি? এটা হচ্ছে যে আমাদের একটা উদ্ভট চিন্তা হিসাবে অ্যারিস্টটল দেখিয়েছেন যে প্লেটো একটা উদ্ভট চিন্তার এখানে প্রশ্রয় দিয়েছেন বা আশ্রয় দিয়েছেন, যে তিনি একটা অতিবর্তী জগৎ স্বীকার করে তিনি একটা অশ্বত্ব সামান্য ধারণা সেই জগতে আদর্শ অশ্বরূপে অবস্থান করছেন, এরকম কিন্তু নয়। লাস্ট যেটা, প্লেটোর ধারণাবাদ অনুসরণ করলে কেবল ভাববাচক বস্তুর সমান্তরাল ধারণায় স্বীকৃত হয় না, অভাববাচক বস্তুর সমান্তরাল ধারণাও স্বীকার করতে হয়। যেখানে একাধিক বস্তুর মধ্যে কোনো ধর্ম বা বৈশিষ্ট্য সাধারণভাবে উপস্থিত থাকে, সেখানেই প্লেটো একটি ধারণা বা আকারের অনুমান করেছেন। এমন ক্ষেত্রে অভাববাচক এবং সম্বন্ধ সূচক পদার্থের নেগেশন এবং রিলেশন সমান্তরাল ধারণাও স্বীকার করতে হয়। এই ঘরে হাতি নেই, অনেক ঘরে হাতি নেই, এরকম এই ঘরে নেই, এই ঘরে নেই, এই ঘরে হাতি নেই করতে করতে তাহলে এই ঘরে হাতি নেই এর একটা সাধারণ ধারণা স্বীকার করতে হয়। অর্থাৎ হাতির অভাব আছে, টেবিলের উপর দোয়াত নেই, দোয়াতের অভাব আছে, মরুভূমিতে নদী নেই, মরুভূমিতে নদীর অভাব আছে। এগুলো সব প্রতি ক্ষেত্রে কিন্তু একটা করে সামান্য স্বীকার করতে হবে। এখানে প্রতি ক্ষেত্রে অভাব সাধারণভাবে উপস্থিত থাকায় বলতে হবে যে কি সদ্বস্তু রূপে অভাবের ধারণাটি আছে। তো আমার প্রশ্ন হলো, আমার কথা হলো যে অ্যারিস্টটলের লাস্ট যেটা বক্তব্য, যে আমাদের অনেক কিছু এরকম আছে যে মূল যদি প্লেটোর মত যদি এটি হয় যে কিছু যদি ধর্ম বা বৈশিষ্ট্য সমানভাবে সাধারণভাবে কিছু ব্যক্তি বা বস্তুর মধ্যে উপস্থিত থাকে, বা যেখানেই কোনো ধর্ম বা বৈশিষ্ট্য সাধারণভাবে উপস্থিত থাকে, সেই ধর্ম বা বৈশিষ্ট্যের জন্য একটা সামান্য বা আকার বা সামান্য ধারণা স্বীকার করতে হবে। তাহলে এরকম অনেক ক্ষেত্র আছে যে কেমন না অভাববাচক ক্ষেত্র আছে, সম্বন্ধসূচক ক্ষেত্র আছে, সেই ক্ষেত্রেও কিন্তু আমাদের সামান্য স্বীকার করতে হবে। সেটা কি বিভিন্ন ক্ষেত্রে, ধরো আমরা টেবিলে ঘট নেই, বিভিন্ন জায়গায় টেবিলে ঘট নেই, তাহলে টোটালটা মিলেও আমাদের সামান্য একটা সামান্য মানা যেতে পারে। তাহলে টেবিলে ঘটের অভাব, তাহলে অনেক জায়গায় অভাব দেখে শুধু অভাবের সামান্য মানা যেতে পারে। এরকম অসংখ্য, ওই তৃতীয় মানব যুক্তিতে যেমনটা দেখানো হয়েছে যে সবগুলোই খাটে, যে কোনো ক্ষেত্রে যদি সামান্য বা সাধারণ ধর্ম উপস্থিত থাকে, যদি আমরা সেখানে কি করি একটা সাধারণ ধর্ম বা সামান্য স্বীকার করি, তাহলে যে কোনো ক্ষেত্রে এইসব ব্যক্তি বা বিশেষ বিশেষ ব্যক্তি বা বস্তুর ক্ষেত্রে তো বটেই, এছাড়া অভাববাচক বা সম্বন্ধবাচক ইত্যাদি ক্ষেত্রেও আমাদের সামান্য স্বীকার করতে হয়। সেক্ষেত্রে কি হবে, দোষ ঘটবে। এই ধরনের অভাববাচক বা সম্বন্ধসূচক সামান্য কেউ স্বীকার করে না, এটা স্বীকৃত হতে পারে না। যাই হোক, এই হলো অ্যারিস্টটলের সিলেবাস তোমাদের। তো কারো কিছু প্রশ্ন থাকলে বলতে পারো, তারপর আমরা কোশ্চেন গুলো কিছু আলোচনা করব। আচ্ছা, পিডিএফটা খুলেছো সবাই? অন্যরা? আচ্ছা, প্লেটোটা খুলো। এটা দু একটা আগে করে দিই। প্রশ্ন 1, প্লেটোর মতে জ্ঞান হতে হবে দৃশ্যমান ও পরিবর্তনশীল, অভ্রান্ত সত্য বিষয়ক, মতামত নির্ভর, ডি অনুভূতির উপর নির্ভরশীল। সত্য এবং অভ্রান্ত, এবং ইনফলেবল। থিয়েটেটাস গ্রন্থে প্লেটো কোনটি ব্যাখ্যা করেন?
জ্ঞান কি হয় সেটা কোন গ্রন্থে? রিপাবলিক এবং মেনো, দুটো গ্রন্থে। শুধু রিপাবলিক নয় কিন্তু, রিপাবলিক এবং মেনো, এটা মনে রাখবেন। প্লেটোর মতে ইন্দ্রিয় গ্রাহ্য অভিজ্ঞতা। ভ্রান্তি ও পরিবর্তনশীল উৎস। প্রোটাগোরাসের কোন মতকে প্লেটো সমালোচনা করেন? বি, মানুষই সবকিছুর মাপকাঠি বা পরিমাপক। সেই বিষয়ে দেখবে আমাদের ওই জ্ঞান কি নয় সেখানের একেবারে লাস্টের আলোচনাটাও এখানে আছে, যে মানুষই সবকিছুর যদি পরিমাপক হয় আর প্রত্যক্ষই যদি এক জ্ঞান হয়, তাহলে সেই ক্ষেত্রে কি হবে, কেউ তার মতবাদকে ভ্রান্ত মনে করলো, তাহলে সেটাকেই সত্যি বলে মানতে হবে। তাহলে সেটাই যদি সত্যি হয়, আবার বলা হচ্ছে মানুষই সব কিছুর পরিমাপক। দুটোর মধ্যে কন্ট্রাডিক্টরি আসবে। আরেকটা বলো, লারিসা যাওয়ার পথ উদাহরণটি প্লেটো দিয়েছেন। হুম, নয়েরটা বলো। আচ্ছা 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 আচ্ছা, আটেরটা ভালো। প্লেটোর গুহার উপমায় আগুন কি নির্দেশ করে? মনুষ্যত্ব কি? নয়েরটা। সি বললে তো। সতেরোটা বলো। 17। জুরিও সক্রেটিস, ঠিক। 18টা বলো তো। ঠিক আছে। 21টা বলো। একুশেরটা জ্ঞান যেটি হতে পারে। 24টা বলো। জ্ঞান ও সত্য বিশ্বাসের মধ্যে প্লেটো যে পার্থক্য দেখান তার মূল ভিত্তি কি? 28টা বলো।
ঠিক আছে। 29। 30-এরটাও বলো, 30-এরটাও আছে ভালো। মেনো গ্রন্থে 33টা বলো, মেনো গ্রন্থে প্লেটো কিভাবে জ্ঞানকে সংজ্ঞায়িত করেন? আচ্ছা, 35-এরটা বলো তো, প্লেটোস ফর্মস আর মেটেরিয়াল অ্যান্ড মোরাল, অ্যাবস্ট্রাক্ট, পারফেক্ট অ্যান্ড ইটার্নাল, কমপ্লিট অ্যান্ড ভেরিয়েবল, আর পার্ট অফ সেন্স পারসেপশন। অ্যাবস্ট্রাক্ট, পারফেক্ট অ্যান্ড ইটার্নাল। দ্য গুড বা কল্যাণ, দ্য গুড বা কল্যাণ, না, দ্য গুড পরম কল্যাণ। পরম কল্যাণ। তুমি এক কাজ করবে, ওই হোয়াটসঅ্যাপে পাঠিয়ে দেবে বা ভয়েস মেসেজও করে দিতে পারো, যা খুশি, আমি টাইম মতো তোমাকে বলে দেবো। হ্যাঁ, অসুবিধা নেই, তুমি করে দিও। আর না হলে আমি তোমাকে টাইম করে যখন ফোন করবো তখন বলতে হবে। বাকি যা আছে সেগুলো সবই পারবে, বারবার আলোচনা হয়েছে একই কোশ্চেন ঘুরিয়ে ফিরিয়ে। অ্যারিস্টটলটা দেখা যাক। অ্যারিস্টটলের মতে বাস্তব জগতে সব বস্তু গঠিত হয়। হুম। যে কোনো চ্যাপ্টার দেখবে সঙ্গে সঙ্গে যখন পড়া হচ্ছে সঙ্গে সঙ্গে দেখবে প্রত্যেকটা কোশ্চেনই মনে হবে সহজ, আবার এটা তখন চাপা পড়ে যাবে মোটামুটি 1 সপ্তাহ 10 দিনের মধ্যেই, তখন মনে হবে আবার নতুন নতুন। তো ওই জন্য বারবার বারবার রিভিশন দেবে, ঠিক নেটে যেমন পড়তে, অনেকেই আছে যারা হয়তো নেট সেট পেয়েছো, এখানে পড়েছো, ঠিক সেরকমই বারবার রিভিশন দাও, তাহলে দেখবে আরামসে সবই ওই হাতের মুঠোয় হয়ে গেছে। অর্গানন গ্রন্থের অন্তর্ভুক্ত নয়। টপিকস ক্যাটাগরিজ ডি অ্যানিমা, ডি অ্যানিমা সি হবে। ডি অ্যানিমা হচ্ছে সম্ভবত নেচার অফ সোল। অ্যারিস্টটল তার কার্যকারণ তত্ত্বে কয়টি কারণের উল্লেখ করেছেন? এটা তো জানি, ঠিক আছে, দরকার নেই। উম, আচ্ছা, নিচের কোনটি পরম কারণ, ফাইনাল কজের উদাহরণ? প্রশ্ন 4, ব্রোঞ্জ ভাস্কর মূর্তি, সি। আগেরটা দেখো। আচ্ছা, এইটা ডি অ্যানিমা তো বললাম, তো ঠিক আছে। নিচের কোনটি অ্যারিস্টটলের দৃষ্টিতে সুপ্ত প্রবণতার বা পোটেনশিয়ালিটি উদাহরণ?
মেটাফিজিক্স গ্রন্থে অ্যারিস্টটল কত ধরনের দ্রব্যের উল্লেখ করেন? হুম, হুম। আচ্ছা, 13টা বলো। অ্যারিস্টটলের মতে বিশুদ্ধ বিশেষ পিওর পার্টিকুলার বাস্তবে সর্বত্র পাওয়া যায়, অনিত্য, কেবল ভাবনায় আছেন, বস্তুগতভাবে স্বনির্ভর। ভাবনা, কেবল ভাবনায়, হ্যাঁ। যা কোনো বিশেষণের দ্বারা বিশেষিত হতে পারে তা হলো ব্যক্তি, গুণ, সামান্য অবস্তু। কি বললে, কে সি না কি বললে? সি হবে না, এ হবে, ব্যক্তি। বিশেষণের দ্বারা বিশেষিত হচ্ছে, সামান্য তো নিজেই বিশেষণ। বুঝতে পেরেছো? হুম। নিচের কোনটি গৌণ অর্থে দ্রব্য হিসাবে গণ্য? 17 নাম্বার, একখণ্ড স্বর্ণ, মনুষ্যত্ব, গাছ, প্রাণী। 22-এরটা। এই এগুলো আর করছি না। কোন গ্রন্থে কি বিশেষ বিষয় আলোচিত হয়েছে ওগুলো কিছুই নয়, সামনেরটা পড়লেই হবে। কনসেপচুয়াল গুলো বেশি ধরছি, যেগুলো ভাবতে হবে। অ্যারিস্টটল উপাদান ও আকারকে কি রূপে দেখেছেন? পৃথক ও বিপরীত সত্তা, স্বতন্ত্র জগৎ, চিরন্তন অস্তিত্ব, বাস্তবে অবিচ্ছেদ্য দুটি। হুম। নিম্নলিখিত কোন বৈশিষ্ট্য সামান্য বা ইউনিভার্সালের নয়? বিভিন্ন বস্তুতে সাধারণভাবে বর্তমান, মনের অভ্যন্তরীণ ভাব, ধর্মরূপে সত্তাবান, গৌণ অর্থে দ্রব্য। হুম, ঠিক আছে। অ্যারিস্টটলের মতে জগৎ মূলত গঠিত মনের ভাবনা থেকে, উপাদান ও গুণের সংমিশ্রণে, আকার ও উপাদানের সংমিশ্রণে, কেবল ঈশ্বরের ইচ্ছায়। হুম। ও, অ্যারিস্টটলের মতে ঈশ্বর হলো বিশুদ্ধ আকার, বিশুদ্ধ উপাদান, কর্মকারণ, অনুভবযোগ্য বাস্তবতা। বিশুদ্ধ আকার বলেছিলাম যে একেবারে উপরে তাকে কল্পনা করেছেন যিনি সকল কিছু, তিনি হলেন বিশুদ্ধ আকার। 29-এরটা বলো। বিশুদ্ধ উপাদান পিওর মেটার মানে কি? উপাদান গুণ ও বৈশিষ্ট্যপূর্ণ, নিরাকার, নিরবশিষ্ট সম্ভাবনা, নির্দিষ্ট গঠন সম্পন্ন পদার্থ, ঈশ্বরের আকৃতি। নিরাকার, নিরবশিষ্ট সম্ভাবনা। আচ্ছা, নির্বিশেষ উপাদান মানে বাস্তব বস্তু, গুণযুক্ত বস্তু, সম্ভাব্য অথচ নির্দিষ্ট নয়, আকারবদ্ধ সত্তা। ডি না সি, কোনটা? 32-এরটা,
প্রবণতা ও বাস্তবতার সম্পর্ক কিসের সঙ্গে তুলনা করা হয়েছে? ঠিক আছে, অ্যারিস্টটল এবং সম্পর্ক। 33-এরটাও বলো। আচ্ছা, তৃতীয় মানুষের যুক্তি ওই 37-এরটা বলো তো। অ্যারিস্টটল কি প্রমাণ করতে চেয়েছেন? বি হল। এখানে আর কিছু নেই। মোটামুটি এগুলো সবই পারবে। আচ্ছা, লাস্ট এটা 45-এরটা একটু দেখো তো। অ্যারিস্টটলের মতে উপাদান ও আকার ছাড়াও জগতের বিকাশ বোঝার জন্য গুরুত্বপূর্ণ হলো। ঠিক আছে, বেশ, তাহলে আজকে এই পর্যন্তই।